তো আজকে তোমাদের আইসিটির যে নাম্বারিং সিস্টেমে যে পার্টটা আছে, বিশেষ করে এইটার কিছু প্যাটার্নের প্রশ্নটা তোমাদের কমপ্লিট করিয়ে দিব। আশা করছি তোমাদের আর কোনো টেস্ট পেপারও দেখা লাগবে না, গাইডের কোনো সাজেশনও দেখা লাগবে না, কোনো সলিউশনও দেখা লাগবে না। জাস্ট যে কয়টা প্যাটার্ন আমি দেখিয়ে দিব, এই কয়টা প্যাটার্ন তোমরা পরীক্ষার আগের দিনও যদি প্র্যাকটিস করে যাও, এই তৃতীয় অধ্যায়ের এইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসে না, ইনশাল্লাহ এর পরেও আসবে না, কারণ সব কিছুর একটা লিমিটেশন থাকে। কারণ এটা হলো একটা ম্যাথের মধ্যে পড়ে, নাম্বারিং সিস্টেমটা, ঠিক আছে? ম্যাথের কিছু লিমিটেড রুলস থাকে, এর বাইরে থেকে করা সম্ভব হয় না। ওকে, এই যে বাংলা, ইংরেজি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টের বিশেষ করে গ্রামার পার্টটা বাংলা এবং ইংরেজির, এগুলোর কিন্তু একটা লিমিটেড থাকে যে এইটা এত প্রকার। তুমি এখানে নতুন একটা প্রকার নিয়ে আসতে পারবে না, বা কোনো টিচার নতুন করে আনতে পারে না, ঠিক আছে? বাংলা একাডেমি শব্দ নিয়ে আসতে পারে, কিন্তু নতুন একটা গ্রামার নিয়ে আসতে পারে না। এই জন্য এইগুলোর কিছু প্যাটার্ন থাকে, এই প্যাটার্নগুলো যদি তোমরা ক্যাচ করতে পারো, তাহলে তোমাদের এই যে অনেক সময় দেখা যায় যে অনেক শিক্ষার্থী কী করে, পরীক্ষার আগে বিভিন্ন টেস্ট পেপার কিনে, যে পাঞ্জারি, লেকচার, ঠিক আছে, তারপরে নিউটন, লেকচার নিউটন, সব বিভিন্ন রকম গাইড কিনে প্রিপারেশন নেয়। এতে তোমাদের কি হয়, ব্রেনটা আরও বেশি হ্যাজি হয়ে যায়, ঠিক আছে? এটাকে তোমাদের পড়াশোনাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে। পড়াশোনা যে বিষয়টা আছে, লেখাপড়া বা পড়াশোনা যেটাই বলি না কেন, এটা অবশ্যই পরিশ্রমের, কিন্তু পরিশ্রমটা তোমাকে করতে হবে স্মার্ট ওয়েতে, অর্থাৎ ইফেক্টিভ ওয়েতে। তুমি যতটুকু পরিশ্রম করবো, ফুল পরিশ্রমটা যেন তোমার রিসোর্স হিসেবে কাজে লাগে, কোনো সময়টা যেন ব্যর্থ না হয় তোমার, ঠিক আছে? বিষয় হচ্ছে যে তোমাদেরকে যে বিষয়টা বললাম, আমরা সাধারণত পড়াশোনার ক্ষেত্রে যেটা করে থাকি, সেটা তুমি আইসিটি বলো, ইংলিশ বা বাংলা বলো, এই যে আমরা বিভিন্ন টেস্ট পেপার দেখি, বিভিন্ন সলিউশন দেখি, বিভিন্ন সাজেশন দেখে আমাদের ব্রেনকে আমরা অনেক বেশি প্রেশারাইজ করি। আসলে আমাদেরকে এত প্রেশারাইজ করা উচিত না। এখন একটা বিষয় দেখো, আমরা যেটা করে থাকি, আমরা বিভিন্ন কোচিংয়ে যেটা করি, বা আমরা বিশেষ করে আমি তোমাদের সাথে যেটা করব, এখন সাপোজ তুমি বাসায় পড়ছো, ঠিক আছে, বাসায় যে আইসিটি পড়ছো বা বাংলা পড়ছো বা ইংরেজি পড়ছো, তখন তোমরা কি করবা? সাপোজ তুমি কোনো টিউটরের কাছে গেলে না, কোনো মেন্টরের কাছে গেলে না, জাস্ট বাসায় পড়ছো, তখন তোমার প্রতিটা বিষয় একবার করে দেখতে হবে, ঠিক আছে? সবগুলো দেখে প্র্যাকটিস করে তারপরে তোমাকে সামারাইজ করতে হবে। আবার আমরা তো তোমাদের জায়গায় একসময় ছিলাম, তাই না? আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি। আমরা যে টিউটরগুলোর কাছে যেয়ে থাকি, টিউটররা কী করে সাধারণত, তোমাদেরকে বিভিন্ন টেস্ট পেপার সলিউশন করাবে, এই টেস্ট পেপারটা হোমওয়ার্ক দিবে, এর মাধ্যমে কি হয়, তুমি জাস্ট এটা প্র্যাকটিস করো। কিন্তু আমরা তোমাদের জন্য যেটা করব, যেটা অফার করব, সেটা হচ্ছে তোমাদের কাজটা আমরা নিজেরাই করব। আমরা বাসায় এই যে বিভিন্ন বোর্ড, বিভিন্ন টেস্ট পেপার, এগুলোকে আমরা ঘাঁটবো, ঘেটে এখান থেকে কিভাবে তোমাদের পড়াশোনার প্রেশারটাকে কমিয়ে এটাকে ইফেক্টিভ করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তারপরে তোমাকে সামারি করে একটা বিষয় দিব। এর ফলে কি হবে, এই যে আমরা যেই পরিশ্রমটা করব, বিভিন্ন টেস্ট পেপার দেখা, বিভিন্ন সাজেশন দেখা, এই যে অনেক সময় স্পেন্ড, এই সময়টা তোমাদের স্পেন্ড হবে না, তোমরা ফুল সময়টা ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারবা। এইটা তোমাদের পড়াশোনাকে আরও এগিয়ে নিবে। যখন তুমি এই টাইমটা বেঁচে যাবে, তখন এই টাইমটা তুমি কী করতে পারবে, তখন তুমি আরও নতুন কিছু জানার জন্য এই টাইমটাকে কাজে লাগাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা বেসিক অনেক বেশি আলোচনা করছি, আমরা এখন সরাসরি এমসিকিউতে যাই। আচ্ছা, এমসিকিউতে নিয়ে যখন আমরা আলোচনা করছি, এখানে কিছু বিষয় আছে, দেখো। এমসিকিউতে সাপোজ যেই আমরা সহায়ক যে বইগুলো নিয়ে থাকি, সেটা যে কোম্পানি হোক না কেন, সেখানে কিন্তু অনেক বেশি এমসিকিউ দেওয়া থাকে, এটা আমরা পড়ি। তারপরে কি হয়, এরপরে আমরা যখন তোমার পরীক্ষার আগে দিয়ে বিভিন্ন টেস্ট পেপার কিনে থাকি, সর্বশেষ প্রস্তুতি বা শেষ মুহূর্তের প্রস্তুতি, তখন কি হয়, সেখানে আরও হিউজ পরিমাণ এমসিকিউ থাকে। এখন তোমরা এত হিউজ পরিমাণ এমসিকিউ না পড়ে, তোমাদেরকে আমি যদি প্যাটার্নগুলো বলে দিই, যে তোমাদের তৃতীয় অধ্যায়ে যে এমসিকিউগুলো আসে, ঠিক এই 5টা কোয়ালিটির এমসিকিউ আসে। তখন তোমরা এই 5টা কোয়ালিটির এমসিকিউ যদি কমপ্লিট করো, 5টা কোয়ালিটির এমসিকিউ দেখাচ্ছে সেখানে 2টা করে, 10টা এমসিকিউ তুমি সলভ করে রাখলে, ঠিক আছে? এরপরে কি করলে, এরপরে তোমার কাছে যে সহায়ক বইটা থাকবে, সেটাই এমসিকিউ প্র্যাকটিস করলে। এখন দেখো, যখন তুমি মূল প্যাটার্নের অংশগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে তোমাদের, তখন কিন্তু আর ওই যে একটা এমসিকিউ করতে যেমন 5 মিনিট লাগে বা 3 মিনিট লাগে বা 2 মিনিট লাগে, তোমার জাস্ট 30 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগবে বা 5 সেকেন্ড লাগবে। সেটা এমসিকিউর লেন্থের উপর। সেটা যদি অনুধাবনমূলক হয় তাহলে একটু সময় লাগবে, জ্ঞানমূলক হলে জাস্ট চোখের পলকে হয়ে যাবে, অ্যাট এ গ্লান্স, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে এইটাই ক্যাচ করিয়ে দিব যে এই যে তৃতীয় অধ্যায় নাম্বারিং সিস্টেমে ঠিক কোন এমসিকিউ, মানে এমসিকিউগুলো কোন প্যাটার্নটা ফলো করা হয়। এর ফলে কি হবে, তোমাদেরকে হিউজ পরিমাণ টেস্ট পেপার পড়া লাগবে না, হিউজ পরিমাণ এমসিকিউ সলভ করা লাগবে না,
তুমি জাস্ট প্যাটার্নগুলোকে খুব ভালো করে ক্যাচ করবা ব্রেনে, তারপরে ওটা প্র্যাকটিস করবা। এরপরে তোমার স্বাভাবিক যে সহায়ক বইটা তুমি কিনেছো বা যেটা তোমার কলেজ থেকে সাজেস্ট করেছে সেখান থেকে তুমি জাস্ট প্র্যাকটিস করবা, এবং এক্সামের আগে এই প্যাটার্নগুলো আরেকবার রিভিউ করবা। এটা তোমার প্রিপারেশনের জন্য এনাফ। এনাফ মানে 100%, নট 90% বা 80%, ইট ইজ 100% এনাফ ফর ইউর এইচএসসি প্রিপারেশন। ওকে, সো চলো আমরা প্রথমে কিছু এমসিকিউ দেখি, তারপরে আমরা প্যাটার্নটা দেখবো। ঠিক আছে, দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে এখানে, আমরা প্রতিটা এমসিকিউ যেমন দেখবো, এমসিকিউর পাশাপাশি এমসিকিউর মাঝে যেই ডাটাটা আমাদেরকে দেওয়া হয়েছে বা যে তথ্যটা দেওয়া হয়েছে সেটাও আমরা দেখবো। সাপোজ এখানে আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, সংখ্যা পদ্ধতিকে মূলত কয় ভাগে ভাগ করা যায়। এখন সংখ্যা পদ্ধতি তো অনেক আছে, তাই না? যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। কিন্তু সাধারণত সংখ্যা পদ্ধতির যে মূল শ্রেণী বিভাগটা, এটাকে দুইটা মেইন ক্যাটাগরিতে ভাগ করা হয়। কি কি? একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই যে আমি যখন তোমার একটা এমসিকিউর সাথে কিছু ইনফরমেশন দিচ্ছি, এখান থেকে কিন্তু নতুন নতুন এমসিকিউ অটোমেটিক তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কেমন? এই যে তোমার সংখ্যা পদ্ধতি কয় ভাগ করা যায়? দুই ভাগে। এই যে এটার অ্যান্সার হচ্ছে তোমার এই যে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়, এটা হলো সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, তাই না? একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এটা আর কিভাবে এমসিকিউটা আসতে পারে? এমসিকিউটা অন্যভাবে আসতে পারে। কেমন? এই যে আমাদের বহুপদী যে বহু নির্বাচনী আছে, নিচে বলে দিল নিচের কোনগুলো সংখ্যা পদ্ধতির উদাহরণ দিয়ে পজিশনাল, নন পজিশনাল, হেক্সাডেসিমেল বা রোমান দিয়ে দিল, রোমান সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তখন তোমাকে প্রথম দুইটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ 1 ও 2। ঠিক আছে, এইভাবে প্রতিটা এমসিকিউর সাথে তুমি যদি ওইটা ইনডেপথ পড়ো, যে তুমি যখন তোমার প্রশ্নটা আসলো সংখ্যা পদ্ধতি মূলত কয়ভাবে ভাগ করা যায়? দুই ভাগে, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল কোনটা? পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত সেগুলোকে বলা হয় যেটা পজিশন অনুযায়ী মানের পরিবর্তন হয়। কেমন? এই যে আমরা ক্লাস 3-4-এ কি পড়ছি, একক, দশক, বেস পড়ছিলাম না? দেখো, যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি 785, তাহলে আমরা এটা কি বলি? এটা একক, এটা দশক, এটা শতক, তাই না? অর্থাৎ এই যে প্রতিটা পজিশনের জন্য ভিন্ন ভিন্ন মান আছে প্রতিটা সংখ্যার, বা প্রতিটা এই সংখ্যার প্রতিটা অঙ্কের মান আছে, এগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং নন পজিশনাল কোনগুলো? এই যে তোমরা দেখবা যখন এমসিকিউগুলো সলভ করে থাকো এইচএসসির ইংলিশে বিশেষ করে, তখন দেখবা অনেক সময় প্রশ্নগুলো এমনভাবে রোমান অক্ষরে লেখা থাকে, তাই না? বা বিভিন্ন জায়গায় রোমান অক্ষর আমরা দেখে থাকি। আমাদের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমরা ইংলিশের এমসিকিউতে এগুলো দেখে থাকি। ঠিক আছে, এই যে এই রোমান সংখ্যাগুলো, এগুলো হলো দেখো পজিশনের কিন্তু কোনো মান নেই আলাদা। যেখানে এই 3টে দাগ আছে, 3টা দাগের কিন্তু আলাদা আলাদা কোনো মান নাই। সো এই যে এটা যেহেতু এর অঙ্কগুলোর পজিশনের কোনো মান নাই, এই জন্য এটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো একইভাবে তুমি কি কি জানলে? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানলে, উদাহরণও জেনে গেলে, কিন্তু কেন বলা হয় সেটাও জেনে গেলে। ঠিক আছে, তাহলে এটা কি হলো? তোমার এমসিকিউ সলভ হয়ে গেল, শর্ট কোশ্চেনে সলভ হয়ে গেল। অনেক সময় খ নম্বরে তোমার আসতে পারে আইসিটির প্রশ্নে যে সংখ্যা পদ্ধতিতে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো অথবা পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে তখন তুমি কি করবা? প্রথমে সংখ্যাটা দিবা, তারপরে উদাহরণটা দিয়ে দিবা। বাস, এটা হয়ে যাবে তোমার সংখ্যা পদ্ধতির সলিউশনটা, যে কোনটা পজিশনাল এবং কোনটা নন পজিশনাল। হ্যাঁ, আমি লেফট হ্যান্ডে লিখি, লেফটি বলতে পারো। লাইভ ক্লাস ফেসবুক থেকে অটো ডিলিট হতে পারে, কিন্তু তোমাদের ক্লাসগুলো ইউটিউবে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, তাহলে তোমাদের মেবি এমসিকিউ থেকে সিকিউতে তোমাদের বেশি আগ্রহ আছে, তাই না? সো তাহলে তোমাদের এমসিকিউ নিয়ে সিকিউ নিয়ে একটু কিছু সাজেশন দিয়ে দিই। সাজেশন বলতে যে প্রথমে যেটা বললাম যে এই কটা প্যাটার্ন ফলো করলে তোমাদের নতুন করে কোনো কিছু পড়া লাগবে না, এটাই এনাফ এইচএসের জন্য। তাহলে আমরা আগে সিকিউ দেখি, কিছু সিকিউ দেখে তারপরে আমরা এমসিকিউতে আসবো। একটা করে সিকিউ দেখবো এবং আমরা কিছু এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমরা তোমাদের জন্য অনলি 4টা প্যাটার্ন। ঠিক আছে,
দেখো এখানে 4টা সিকিউ আছে, 3 4, ঠিক আছে। এই 4টা সিকিউর প্যাটার্ন যদি তোমাদের আয়ত্তে থাকে, ঠিক আছে, এই 4টা সিকিউ প্যাটার্ন যদি তোমাদের আয়ত্তে থাকে এবং এটা সলভ করে রাখতে পারো তোমরা, তাহলে নাম্বারিং সিস্টেমের কোনো ম্যাথে তোমাদের বাঁধবে না, ঠিক আছে। কোনো ম্যাথ তোমাদেরকে আটকে রাখতে পারবে না, স্যার যেভাবেই ঘুরিয়ে দিক টিচার তুমি সেটাই সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি, প্রথম আমাদের প্রশ্নটা কি, দেখো এখানে আছে, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C, 16, 1 2 3 8 এবং 77 নাম্বার পেয়েছে। সো এখানে দেখো 3টা নাম্বার দেওয়া আছে, 3টা হলো 3টা সংখ্যা পদ্ধতির। কি কি এখানে দেখো, এখানে আমাদের বেসটা দেওয়া আছে, বেস দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের কোনটা কোন সংখ্যা পদ্ধতি। দেখো এটার বেস দেওয়া আছে 16, সো এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটার বেস 8, তাহলে এটা অক্টাল, এবং সর্বশেষ হলো 10 দেওয়া আছে, সো এটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবং এই যে সংখ্যা পদ্ধতি যে বিষয়টা, এটা নিয়ে আমাদের একটা ফ্রি ক্লাস দেওয়া আছে ইউটিউবে, সেটাও তোমরা দেখে নিতে পারো, আমরা আলোচনা করবো পরবর্তীতে। আচ্ছা, এটা দেখো এখন আমাদের প্রথম প্রশ্নটা কি, দেখো প্রথম প্রশ্নটা হলো ইউনিভার্সাল গেট কি। আচ্ছা, এইটা নিয়ে একটা কথা বলি, এই যে বিশেষ করে ক খ এর ব্যাপারে। ক খ প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা, আমাদের কোর্সে যারা ভর্তি হবে, ঠিক আছে, কোর্সে তো আমরা অবশ্যই সেখানে শিট দিয়ে দিব, কোর্সে শিট দিয়ে দিব, যেখানে তোমাদের এমসিকিউগুলো থাকবে প্লাস সিকিউ শর্ট কোশ্চেন সবগুলো অ্যান্সার সহ দেওয়া থাকবে। এর পাশাপাশি যারা মনে করো কোর্সে ভর্তি হতে পারবে না, তারা কি করতে পারো, তাদের জন্য পরামর্শ আছে। তারা হচ্ছে তোমাদের যে সহায়ক বইটা থাকবে, বইটাই শেষে দেখবে কিছু শর্ট কোশ্চেন দেওয়া থাকে, ওগুলো যদি পড়তে পারো, ওইগুলো তোমাদের প্রিপারেশনের জন্য এনাফ হবে। তোমাদের হাজারটা সাজেশন বা প্রিপারেশন ওগুলো দেখে প্রেশারাইজ করা দরকার না, ঠিক আছে, যত ইফেক্টিভ হয় তোমার টাইমকে ইউজ করা যায়। আচ্ছা, তাহলে এখন দেখো এই প্রথম প্রশ্ন হলো ইউনিভার্সাল গেট কি। এখন ইউনিভার্সাল গেট হলো সেই গেট, যেই গেট দিয়ে আমরা সকল গেটকে বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে, এই জন্য এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়। এই যে ইউনিভার্স অর্থাৎ ফুল, মানে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের ইউনিভার্স, এই জন্য ইউনিভার্সাল গেট হলো সেই গেটটা, যেই গেট দিয়ে বাকি যে যত গেট আছে, যেমন তোমার ইউনিভার্সাল গেট কোনটা, এক্সঅর গেট, সরি ন্যান্ড গেট এবং নর গেট, তাহলে বাকি যে গেটগুলো আছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এক্সঅর গেট, এক্স নর গেট, যত রকম গেট আছে, ঠিক আছে, সব গেটকে আমরা ইউনিভার্সাল গেটগুলোতে বাস্তবায়ন করতে পারি, এগুলো হলো ইউনিভার্সাল গেট, এই জন্য এগুলোকে ইউনিভার্সাল গেট বলা হয়। এরপরে আমাদের প্রশ্ন আসছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। এই যে 17 এর পরের সংখ্যাটি 20, এই শর্ট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, এটা তোমরা বিভিন্নভাবে পেতে পারো। এটা এখানে যেমন সিকিউর শর্ট কোশ্চেনে আছে, এটা এমসিকিউতে অনেক বেশি থাকে, ঠিক আছে, বিভিন্ন বোর্ডে এটা আসতে দেখা গেছে, সো এটা তোমাদের অনেক বেশি ফোকাস করতে হবে। সরি, এটা হচ্ছে তোমার দুইটা ওয়েতে বের করা যায়, আমি তোমাদের দুইটা টেকনিকই শিখিয়ে দিব। দুইটা টেকনিক কি, একটা হলো শর্ট টেকনিক, আরেকটা হলো একটু ব্রড টেকনিক। শর্ট টেকনিকটা তোমরা কোথায় ইউজ করবা, শর্ট টেকনিকটা ইউজ করবা হচ্ছে এমসিকিউ সলভ করার সময়, কারণ এমসিকিউতে আমাদের সময়টা সীমিত থাকে। কিন্তু তুমি যখন এই ধরনের শর্ট কোশ্চেনে অ্যান্সার করবা, তখন তোমাকে একটু ব্রড করে লিখতে হবে, কারণ এটা 2 মার্ক। সো শর্ট সিস্টেমটা কি, শর্ট সিস্টেমটা হলো এমন, এখন দেখো এখানে বলছে যে প্রথমে তোমাকে বুঝতে হবে যে এখানে প্যাটার্নটা কি দেওয়া আছে। 17 এর পরের সংখ্যাটি 20, তুমি যদি এই একটার প্যাটার্নটা ধরতে পারো, তাহলে এখানে তোমার যেই সংখ্যা পদ্ধতি দেওয়া থাক, একটা বাইনারি, অক্টাল, হেক্সা বা যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি বলে, তার পরের সংখ্যাটি কি, তুমি সহজেই সেটা সলভ করতে পারবা। তোমাকে প্রথমেই দেখতে হবে এখানে কি বলছে, 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করে। এখানে কিন্তু কোনো বেস দেওয়া নাই যে এটার বেস কত, এটার কি বেস 20 নাকি 8 নাকি 6 নাকি 2, মানে কোনো কিছুই দেওয়া নাই, তাই না। তাহলে এটা যখন তুমি সলভ করো, তুমি কিভাবে সলভ করবা, তোমার প্রথম কাজ হবে যে এটাকে বোঝার চেষ্টা করো যে এটা ঠিক কোন সংখ্যা পদ্ধতির অঙ্কটা দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া আছে এটা ঠিক কোন সংখ্যা পদ্ধতি। এখন দেখো এখানে 7 আছে, তাই না, আমরা কি জানি 7টা হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে থাকে না। আবার আমরা যদি ডেসিমেলে আসি, আমাদের সাধারণ যে সংখ্যা পদ্ধতিটা 17 এর পরে 20, আমরা কি জানি 17 এর পরে 18, তাহলে এটা ডেসিমেলও না, তারপরে আমাদের হচ্ছে তোমার 7 রয়েছে, সো এটা বাইনারিও না, তাহলে এটা কি হবে, হয় অক্টাল নইলে হেক্সাডেসিমেল। এখন এখানে তোমাদের একটা ইজি টেকনিক হলো, বেশিরভাগ সময় হেক্সাডেসিমেলের এই ধরনের কোনো উদাহরণ দেওয়া থাকলে সেখানে একটা তোমার অ্যালফাবেট দেওয়া থাকে। আমরা কি জানি হেক্সাডেসিমেলে 1 থেকে 9, তারপরে এ থেকে এ পর্যন্ত, টোটাল এই 15টি অঙ্ক ইউজ করা হয়, তাই না। সো তাহলে এটা বোঝা গেল এখানে কোনো তোমার অ্যালফাবেটও দেওয়া নাই, তাহলে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা ঠিক কোন সংখ্যা পদ্ধতির ভেতরে পড়ছে। তাহলে এখন তুমি এটার অ্যান্সার করবে কিভাবে, তোমার প্রথম লাইনটাই থাকবে কি,
যে 17 পরের সংখ্যাটি 20 এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এখন এটা দুইটা টেকনিক আমি কি বলেছি, দুইটা টেকনিক তুমি কি করতে পারো, আগে শর্ট টেকনিকটা দেখায় যেটা তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। সেটা হলো তুমি যেটা করবা, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সংখ্যাটা লিখবা, ঠিক আছে? তাহলে তুমি তো জানছো এটা অক্টালে, তাই না? তাহলে এটার সাথে তুমি 1 যোগ করে দিবা জাস্ট, আর এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির নিয়ম কি, এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা যোগ করলাম 7 আর 1 8, তাহলে 8টি কি বেজের সমান হয়ে গেছে। আমরা কি বলেছিলাম, আমরা যখন এটা সলভ করেছিলাম সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, তখন হচ্ছে বেজ থাকলে কি করব, আমরা বেজের সমান বা বেজের থেকে বড় হয়ে গেলে আমরা ভাগ দিব। তাহলে 8কে যদি 8 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল থাকে 1 এবং ভাগশেষ থাকে 0। তাহলে এই ভাগশেষটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের ভাগফল আছে হাতে 1, তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। দেখো এটা সলভ করতে তোমাদের কত সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড। তোমরা যখন এমসিকিউ করবা জাস্ট 5 সেকেন্ডেরও কম সময়, জাস্ট দেখতে দেখতে তোমার সলভ করা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তুমি যখন ম্যাথ করবা তখন তোমাকে একটু ব্রড করে লিখতে হবে। কেমন? তাহলে প্রথম লাইনে কি লিখলে তুমি, যে 17 পরের সংখ্যাটি 20 এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এখন কি লিখবা তাহলে, 17 8, ঠিক আছে? 17 8কে তুমি প্রথমে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করবা। তাহলে আমরা কি জানি, সংখ্যাকে যদি আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই, আমাদের সংখ্যাটি হলো 17 8, এটা আমরা আইডেন্টিফাই করছি। তাহলে এটাকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি তাহলে আমাদের কাজ হবে প্রতিটি সংখ্যাকে তার বেস দিয়ে গুণ করা। গুণ করলে আমরা এটার ডেসিমাল সংখ্যা পদ্ধতি পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে হলো 7, তাহলে 8 আর 7 হলো 15, তাই না? তাহলে এই যে 15, এটা হলো আমাদের ডেসিমাল। তাহলে 15 সাথে 1 যোগ করো, তাহলে 15 সাথে যদি 1 যোগ করো তাহলে এখন লিখবে হচ্ছে 15 পরের সংখ্যাটি 15 যোগ 1 সমান 16, তাই না? এইবার এই 16কে তোমার অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি ক্লিক করে গেছিল নোটে, আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম, যে এখানে যেটা ছিল, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারিতে আমরা কি পেয়েছিলাম 16, তাহলে এই যে 16 আমরা যে সংখ্যাটি পেয়েছি ডেসিমাল সংখ্যা, এটাকে তোমাকে আবার অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে 8কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে 2 0, তাই না? তাহলে এটাকে আমাদের আবার 8 দিয়ে ভাগ দিতে হবে, 0 হবে এবং এই সংখ্যাটি এখানে চলে আসবে। তাহলে এখন এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের যে প্রাপ্য মান, আমরা 16কে হলো ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করেছি, তাহলে 2 এবং 0, ঠিক আছে? এটা হলো আমাদের অক্টাল। এখন দেখো প্রথম যে টেকনিকটা ছিল এটা হলো তোমাদের এমসিকিউ এর জন্য, জাস্ট 2 থেকে 5 সেকেন্ডে যেটা সলভ করে ফেলতে পারবো। এবং এটা কোথায় করবো, এটা হলো তোমাদের যদি এমন শর্ট কোশ্চেনে আছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে এই যে শর্ট টেকনিকটা যেটা তোমাকে বের করলাম, এটা আমরা কিভাবে বের করেছি, এটা আমাকে অবশ্যই এটা পড়তে হয়েছে, পড়ে তোমাদের জন্য এই টেকনিকটা বের করতে হয়েছে। এই যে আমাদের কাছে পড়ার সুবিধা হচ্ছে এটা, যে তোমাকে ইফেক্টিভ যে টেকনিকটা আছে সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। আচ্ছা, লামিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। অনেকে পরে প্রশ্ন, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকি যারা আছো তারা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, তারা যাতে ক্লাসটা পায়। ক্লাসটা অনেক রিসার্চফুল হবে এবং সবার জন্য হেল্পফুল হবে। যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে কারেন্টলি
প্লাস যারা এইচএসসি পরীক্ষা দিবে সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখন দেখো আমরা মূল আলোচনায় আসি যে আমাদের ব্রড কোশ্চেনটি কি কোয়ালিটির আসবে। এখানে দেখো তাহলে আমাদের 3টা সংখ্যা দেওয়া ছিল। এখানে প্রথম প্রশ্নটা কি? আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম প্যাটার্নটা হচ্ছে আমাদেরকে এমন মান দিয়ে দিবে, যে কোনো মান দিয়ে একটা রূপান্তর আসবে। তাহলে আমাদের ফার্স্ট প্যাটার্নটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা পদ্ধতি দিয়ে বা কয়েকটা সংখ্যা পদ্ধতি দিয়ে যে কোনো একটা রূপান্তর আসতে পারে। এটা হলো তোমাদের প্রথম প্যাটার্ন, ঠিক আছে? ক্যাচ করে রাখো, এটা নোট করে রাখতে পারো যে আমাদের প্রথম প্যাটার্ন হলো সংখ্যা পদ্ধতির সিকিউ এর যে কোনো একটা রূপান্তর আসবে। সেটা হতে পারে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তাহলে এখানে বলছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। এখন ইমন ইংরেজি বিষয়ে কত নাম্বার পেয়েছে দেখো, সে ইংরেজিতে পেয়েছে হলো 123.8, ঠিক আছে? এটাকে আমরা 1238 বলি। কেন 1238 বলি? কারণ ডেসিমেলে আমরা ওইটার নাম জানি 77, 78, কিন্তু এই যে 8 এটা হলো হেক্সাডেসিমাল, এর জন্য আমরা এটাকে বলছি 1238 বা 123 বেজ 8। ওকে, তাহলে এটাকে যদি তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাও, এটারও 2টা সিস্টেম আছে, ঠিক আছে? তোমার যদি এটা তোমার এমসিকিউতে দেখবে এই প্রশ্নটা কেমন আসবে, 123 বা 123 বেজ 8 দিয়ে বলবে এই সংখ্যাটির সমকক্ষ মান নিচের কোনগুলো বা কোনটি দিয়ে তোমার যদি বহুপদী আসে তাহলে এটা তোমার বাইনারি মানটা দিয়ে দিবে, এটার হেক্সাডেসিমাল মানটা দিয়ে দিবে, ঠিক আছে? আর যদি এটা তোমার সরাসরি জ্ঞানমূলকে আসে তাহলে এটা দিয়ে নিচে ডেসিমাল 4টা মান দিয়ে দিবে, যার মধ্যে একটা অ্যাকুরেট থাকবে। তাহলে এটারও 2টা টেকনিক আছে, যে আগে যেমন বললাম যে তোমার এটারও যেমন 2টা টেকনিক আছে, এটারও 2টা টেকনিক আছে। একটা হলো কোডিং টেকনিক, ঠিক আছে? একটাকে বলা হয় কোডিং টেকনিক, একটা বলা হয় ম্যানুয়াল টেকনিক, ঠিক আছে? আমরা কোডিং টেকনিকটা দেখি। তুমি যদি যে কোনো সংখ্যা পদ্ধতি অন্য একটা সংখ্যা পদ্ধতি নিয়ে যেতে চাও, এখানে বলছে হেক্সাডেসিমালে নিয়ে আসতে, তাই না? তাহলে এটাকে তোমার এটা স্টেশনে নিয়ে আসতে হবে। স্টেশন বলতে দেখো আমরা এটাকে এমনভাবে তুলনা করতে পারি, সাপোজ আমরা ধরে নিই যে ঢাকার যে কোনো প্রান্ত থেকে যদি আমাদেরকে কোথাও যেতে হয় তাহলে আমাদেরকে আগে ঢাকায় কোনো একটা স্টেশন থেকে বাসে উঠতে হবে। আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? বিভিন্নভাবে যাওয়া যেতে পারে। ধরে নিচ্ছি যে আমরা যদি ঢাকার যে কোনো একটা জায়গা থেকে, এটা হলো ঢাকা সিটি, ঠিক আছে? এখান থেকে আমরা যদি যে কোনো জায়গায় যেতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ঢাকা স্টেশনে আসতে হবে, ঢাকা যে কোনো একটা বাস স্টেশনে, এবং এখান থেকে আমরা ঢাকার বাইরে যে কোনো জায়গায় যেতে পারবো, তাই না? একইভাবে এই যে ঢাকার যে কোনো একটা সিটি থেকে, ঠিক আছে? সেটা যে কোনো সিটি হতে পারে, যাত্রাবাড়ি, গুলিস্তান, শাহবাগ, আজিমপুর, যে কোনো জায়গা হতে পারে ঢাকা সিটি, সেখান থেকে আমাদেরকে ঢাকায় আসতে হবে, তারপরে আমরা সেখানে যাবো। একইভাবে যে কোডিং সিস্টেমটা এমন যে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিকে যদি অন্য একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে চাও তাহলে সেটাকে প্রথমে এই যে স্টেশনের কাজটা করবে, এই স্টেশনের কাজটা করবে বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তুমি হেক্সাডেসিমালকে অক্টালে নিয়ে আসো, বা বাইনারিকে হেক্সায় নিয়ে যাও, বা অক্টাল থেকে সরাসরি হেক্সে যাও, বা হেক্স থেকে অক্টালে আসো, তোমাকে প্রথমে কি করতে হবে, এই অক্টালটাকে বাইনারিতে নিয়ে আসতে হবে, এবং এই বাইনারিতে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, হেক্সায় যাবা নাকি ডেসিমালে যাবা, তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এটা হলো কোডিং সিস্টেম, মানে কোডিং এর একটা ওভারভিউ যে কোডিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করার মাধ্যমে কোডিং সিস্টেমটার বিস্তারিত জানি। আচ্ছা দেখুন, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল 123 বেজ 8, তাই না? তাহলে 123 তার বেজ হলো 8। এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, আমাদের বেজ দেওয়া আছে, বেজ আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে এইটাকে যখন আমরা বললাম না এটা স্টেশনে নিয়ে আসতে হবে, এই স্টেশনটা কি? এই স্টেশনটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি করতে হলে এই 1-এর বাইনারি মান, 2-এর বাইনারি মান এবং 3-এর বাইনারি মান তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এখন 1-এর বাইনারি মান কত? এখন আমরা যে কোনো সংখ্যাকে যদি সংখ্যার বাইনারি মানটা বের করতে চাই, আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারি। সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা হচ্ছে এমন, আমরা এখানে দেখি, আমরা এটাকে এইভাবে ভাগ করতে পারি। আমরা কি জানি বাইনারিতে কি 2টা ডিজিট, তাই না? 2টা 0 এবং 1, এজন্য এটা সবসময় স্কোয়ার হয়, এর যে মানগুলো, এজন্য 1, এটা হলো একটা প্যাটার্ন, এটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। 1, 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পরে 16, অর্থাৎ ডাবল হতে থাকবে, কারণ এটা 2, এটার হলো বিট কত? 2টা বিট, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে রয়েছে না, তাহলে তুমি যদি 1-এর বাইনারি মান নির্ণয় করতে চাও তাহলে এখানে 1 কোনটা? 1 হলো এটা, তাই না? তাহলে তার আগে 1-এর আগে যেগুলো নাই এগুলো হলো 0, তাহলে আমাদের মানটা হচ্ছে 1।
তাহলে এই একের মানটা হচ্ছে 100 যা রয়েছে, তাই না? তাহলে এখন দেখো এখানে এক পেয়েছি নি আমরা, কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যখন তোমার কোডিং সিস্টেম করব তখন কিছু সিস্টেম আছে, যেমন অক্টালে হলো 3 বিট, ঠিক আছে? অক্টালে তোমার 3 বিট ডাটা ধারণ করবে, এটাকে যখন আমরা কোডিং করব। আর হেক্সাতে আমাদেরকে ধারণ করবে 4 বিট। এখন 4 বিট 3 বিট বলতে এটা মূলত 2^3 এবং 2^4, ঠিক আছে? এটা 3 বিট মানে 1 2 3 না, এখানে 3 বিট বলতে বোঝানো হয়েছে 2^3 বিট এবং 4 বিট বলতে বোঝানো হয়েছে 2^4 বিট, ঠিক আছে? এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে আমরা যখন কোডিং সিস্টেমে যাব, অক্টালের জন্য আমরা স্টেশনে যখন বাইনারি নিয়ে আসবো বা বাইনারিতে আসবো, তখন আমাদেরকে 3 বিট করতে হবে। তাহলে আমরা এখানে কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে আমাদের 2টা বিট খালি আছে না এখনো, সেই খালি বিটগুলো কি করতে হবে? খালি বিটগুলো আমাদেরকে 0 দিতে হবে। তাহলে আমাদের প্রাপ্য মান হচ্ছে 1, এবং এই যে আমাদের খালি বিট যে 2টা খালি বিট আছে সেগুলো হবে 0 দিয়ে আমরা পরিপূর্ণ করব। ফয়সাল আহমেদ আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখো তারপর হচ্ছে 2। তাহলে 2 দেখো 2টা আমাদের কোথায় আছে? এখানে বিষয় হচ্ছে যে আমাদের এগুলো যোগ করে ওই মানটা পেতে হবে। তাহলে 2টা আছে এখানে, 2টা হলো এখানে, এই জন্য এই সোজা এক। ঠিক যেই মানটা বা যেগুলো যোগ করে আসবে, আমরা যখন 3 করবো তখন আরো বুঝতে পারবো এই মানটা এখানে আমরা পেয়েছি। তাহলে আমাদেরকে 3 ডিজিট লাগবে, তাই না? তাহলে এই যে আমরা যেখানে বসাবো তার ডানের পাশেগুলো এখানে 0 হবে, আর বাম পাশে আমরা বাড়তিটা বসিয়ে দিব। তাহলে 2 এর জন্য আমরা কত পেয়েছি? 2 এর জন্য আমরা পেয়েছি 10, তাই না? তাহলে 1 0, এই 1 0, তাহলে 1 ডিজিট আমাদের খালি আছে, খালি ডিজিটটা আমরা 0 দিয়ে পূরণ করব। এখন দেখো 3, তাহলে এখানে দেখো এখানে কি কোনো 3 আছে? এখানে কিন্তু কোনো 3 নাই। এই ক্ষেত্রে কি হবে? তখন আমরা যোগ করে দেখব কোন দুটি যোগফল 3 হয়। দেখো 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, তাহলে 2 এ হবে একটা 1, 1 এ হবে একটা 1, তাহলে আমরা পেয়েছি হলো 1 1। সেই 1 1 আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা বিট খালি আছে, সেই বিটটা হলো 0 দিয়ে পূরণ করব। তাহলে এই যে 1 2 3 8, এটার বাইনারি মান হচ্ছে 0 0 1 0 1 0 0 1 1, এটা হলো বাইনারি মান। এখন দেখো এখানে তোমরা কি জানলে? একদম শর্ট টেকনিকে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে আসা যায় এটা জেনে গেলে। এখন তোমাদেরকে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। এটাকে একটু বেশি লেন্থি টাইম লাগছে, কিন্তু তোমরা যখন এই টেকনিকটা শিখে যাবা তখন তোমাদের 3 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, যেমনটা আমরা হলো পরের সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে পেয়েছিলাম, ঠিক আছে? সিআরডিএমই এটা শুধু আলিমের জন্য না, এটা হলো তোমাদের ইংলিশ বাংলা আইসিটি যাদেরই আছে সবার জন্য। এটা আলিমেও আছে, আলিমের বাইরে জেনারেল লাইনও আছে, সো এটা সবার জন্য। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে হলো বাইনারি মানটা পেয়ে গেছি, তাই না? তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা স্টেশনে পৌঁছে গেলাম বাইনারি। এখন বাইনারি থেকে এখন আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকে কি বলেছে? হেক্সাডেসিমালে রূপান্তর করতে। তাহলে হেক্সাডেসিমালে যদি রূপান্তর করতে চাই, তাহলে এখন আমাদেরকে হেক্সায় রূপান্তর করতে হবে। হেক্সায় রূপান্তর করার নিয়ম কি? এই যে ডান পাশে যে ডিজিট থাকবে এখান থেকে তোমাদের ভাগ করতে করতে যেতে হবে, ঠিক আছে? আমরা কি বললাম যে হেক্সাডেসিমালের কোডিং হলো 4, 2^4, এই যে 4 বিট, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে 4টা করে ভাগ করে নিতে হবে। তাহলে 1 2 3 4, এটাকে তোমরা নিচে আরেকবার লিখে নিতে পারো ভাগ করে। তাহলে এই যে 1 1 0 0, এই যে 4টা ডিজিট পূরণ হয়েছে, তাই না? তারপর দেখো এই যে এই 4টা, তারপর হচ্ছে এইভাবে একটু গ্যাপ রাখবা, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। 0, তারপরে এখানে থাকছে শুধু 0, তাহলে 1 2 3, 3টা 0। এখন দেখো এই যে আমাদের এখানে আবার এই প্যাটার্নটা কাজে লাগবে। কিভাবে লাগবে? আমরা এখান থেকে যেমন প্যাটার্ন এখানে আসছিলাম, একইভাবে এখান থেকে আমাদের এই বাইনারি প্যাটার্নটা ফলো করে আমরা আবার হেক্সাতে ব্যাক করব। এখন দেখো যে 1 1, এটার মান কত? যে 0 0 1 1, তাহলে এই যে 1 1, এটার মান কত পাচ্ছি আমরা? আমরা যদি 1 1 দিই তাহলে আমরা পাই হলো 3, তাই না? তাহলে আমরা এখানে 3টা দিয়ে দিলাম। এবার দেখো এখানে কত আসছে? 1 0 1 0, 1 0 1 0, তাই না? তাহলে এটার মান কত? তাহলে এটাকে যদি আমরা 1 0 1 দিই, তাহলে এটা আমরা এই সোজা ধরে নিলাম 1 0 1, তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হলো 1, 4 এর 1 5, আর এখানে 3টাই 0, তাহলে 0 এর মান তো 0 আসে, তাই না? তাহলে এই যে 536 হলো এটার হেক্সাডেসিমাল মান।
তোমাদের বোঝাতে যে লেন্থি হয়েছে। এখন ভাবো এখান থেকে তুমি যখন এখানে করতে করতে আসবে তোমার কত সেকেন্ড লাগবে, 3 থেকে 5 সেকেন্ড, এত সময় কিন্তু লাগবে না। তুমি যখন করবা তুমি তো ওকে বোঝাতে বোঝাতে করবা না, তাই না? তুমি নিজেই প্র্যাকটিস করবা। যে 536 এটা হলো কোডিং সিস্টেম, এটা তোমরা কোথায় ইউজ করবা? এমসিকিউর ক্ষেত্রে। যে কোনো এমসিকিউ সলভ করার জন্য যখন তোমাকে বলবে সমকক্ষ মান কোনটা, তুমি তখন এই সিস্টেমে বাইনারিটা বের করে ফেলবা, তারপরে ওখানে যেটা থাকবে সেটা মেলানোর জন্য সেই উক্ত সংখ্যা পদ্ধতি নিয়ে আসবা। আমরা যখন এরপরে এমসিকিউ সলভ করবো তখন সেটা তোমরা দেখতে পাবা, ঠিক আছে? এখন দেখো এটা তুমি যখন প্রশ্নে করবা তখন তুমি কি করবা? প্রশ্নে করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে এটাকে ভেঙে ভেঙে আসতে হবে। তুমি তখন আর কোডিং সিস্টেমটা ইউজ করতে পারবে না যখন এই ধরনের অঙ্ক আসবে। তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে 1238, এই যে সংখ্যাটা, এটাকে তোমার প্রথমে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। ওই যেটা বললাম তোমাকে ম্যানুয়াল সিস্টেম। তাহলে এটাকে যদি আমরা ডেসিমেল করি, আমরা যদি একটু দ্রুত করি ডেসিমেলে, এটা শুরু হয় 0 দিয়ে, ঠিক আছে? 0 1 2। তাহলে 8কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে হচ্ছে 64 প্লাস 2 × 8 16 প্লাস যে কোনো কিছুর পাওয়ার শূন্য দিলে সেটা 1 হয়ে যায়, ঠিক আছে? সেটার মানটা আসে 1। তাহলে 3 × 1 3। তাহলে এটা যোগফল দেখো কত আসে, এটা যোগফল আসে 83। তাহলে এটাকে আমরা ডেসিমেলে নিয়ে আসছি, তাই না? দেখো 60 70 80 আর 83। এখন এটাকে তোমার আবার এই যেটা চেয়েছে হেক্সাডেসিমেলে নিয়ে আসতে হবে। তাহলে হেক্সাডেসিমেল করলে কি করতে হয়? সেটাকে 16 দিয়ে ভাগ দিতে হয়। দেখো আমি কিন্তু মাঝে কিছু কথা লিখছি না, যেগুলো তোমাকে লিখতে হবে। যেমন সে ইংরেজিতে পেয়েছে 183.8, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করি। তাহলে ডেসিমেলে রূপান্তর করলে এরপরে বলবা যে 83.10কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি। এগুলো তোমাকে লিখতে হবে, কারণ তুমি যখন এক্সামে লিখবা টিচার কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার খাতাটা দেখতে পাচ্ছে। তুমি তোমার খাতাটাকে যত বেশি সুন্দর করে গোছালো করে লিখতে পারবা, যত বেশি রিসোর্স দিয়ে, সেখান থেকে তুমি তত বেশি ভালো মার্ক ক্যারি করতে পারবা। যদিও এটা ম্যাথ, তারপরে লেখার প্যাটার্নটা একটা পজিটিভ ইমপ্রেশন ইফেক্ট করে, ঠিক আছে? তাহলে এটাকে দেখো, আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা জানি 5কে 16 দিয়ে গুণ করলে 80 হয়। এটা তোমরা যখন ক্যালকুলেশন করবো তোমাদের এমন ইজি হয়ে যাবে ধীরে ধীরে। তাহলে 83 থেকে 80 বাদ দিলে 3। তাহলে 16 5-এর ভিতরে যায় না, 0, এই মানটা এখানে চলে আসলো। তাহলে এটা কত আসছে? 83.10। এটাকে যদি আমরা হেক্সাডেসিমেল করি তাহলে 53। দেখো এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা করেছিলাম এটা কি মিলেছে উত্তর? ওইটা কত সময় লেগেছে আর এটা কত সময় লেগেছে? তোমাকে কতগুলো ক্যালকুলেশন করে তারপর এখানে আসা লেগেছে, তাই না? কিন্তু তুমি যখন সিকিউ করবা তখন তোমাকে এটা করতে হবে একটু সময় লাগলেও, কিন্তু যখন এমসিকিউ করবা তখন তুমি ওই টেকনিকটা ফলো করবা। থ্যাংক ইউ। ক্লাস 8:45 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? সরি, কমেন্ট পড়ি নাই, তার জন্য সরি। আচ্ছা, নুসরাত জাহান বাম হাতে লেখে, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা হলো তোমার যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম। এখন দেখো এখানে যদি তোমার অক্টাল না থেকে যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে তুমি একই প্যাটার্নটা ফলো করতে। এই যে আমরা যে কোডিং সিস্টেম বললাম সেখানেও যে প্যাটার্নটা ফলো করবো, এই যে যদি ম্যানুয়ালে যাও একই সিস্টেম ফলো করো। শুধু কি হবে, তখন এই 8 এর জায়গায় 16 হয়ে যাবে, বেস চেঞ্জ হয়ে যাবে। যদি বাইনারি থেকে তাহলে 2 হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো যেটা বললাম তোমাদেরকে, যে তোমাকে প্যাটার্নগুলো ক্যাচ করতে হবে। তোমাকে 1000টা টেস্ট পেপার, 1000টা এমসিকিউ সিকিউ সলভ করে তোমাকে টাইমটা নষ্ট করে স্পেন্ড করার কোনো মানে হয় না। তোমাকে জাস্ট প্যাটার্নটা ধরে নিয়ে আসতে হবে। তাহলে এই যে তুমি যদি এই প্যাটার্নটা ফলো করতে পারো, আমি কিন্তু 2টা প্যাটার্নই শিখিয়ে দিয়েছি যে তুমি কিভাবে শর্ট টাইমে এমসিকিউ সলভ করতে পারবা, আর একই সাথে কিভাবে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে সিকিউতে লিখবা, ঠিক আছে? এটা হয়ে গেল। গ নম্বরে যেটা বলছে দেখো, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার বাইনারিতে কত হবে নির্ণয় করো। এখন এই ধরনের প্রশ্ন যদি আসে, এই যে এই ধরনের আরেকটা প্যাটার্নের প্রশ্ন, তাহলে তুমি কি জানলে? 2টা প্যাটার্ন পেয়ে গেলে। একটা প্যাটার্ন হলো যে কোনো সংখ্যা দিয়ে আরেকটা রূপান্তর করতে বলবে,
আরেকটা হচ্ছে 3টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার বাইনারিতে কত হবে, এটা হলো একই প্যাটার্নের মধ্যে পড়ে, যে তোমাকে এই 3টাই যোগ করতে হবে। এই যে এটা হলো আরেকটা প্যাটার্ন, যে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি দিয়ে তোমাকে বলবে 3টাকে যোগ করে নির্দিষ্ট একটা সংখ্যা পদ্ধতি যে বাইনারিতে রূপান্তর করো, তখন তোমার কাজ কি থাকবে, তখন তোমার কাজ হবে এই 3টা সংখ্যা পদ্ধতিকে প্রথমে ডেসিমেলে নিয়ে আসা, তারপরে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা হলো তোমার সিকিউর জন্য করতে হবে। আর যখন এমসিকিউ করবা তখন কোডিং সিস্টেমটা আসবা। তাহলে তুমি প্রথমে কি করবা, 123.8 এটাকে ডেসিমেলে নিয়ে আসবা, তারপরে 5C16 এটাকে ডেসিমেলে নিয়ে আসবা, আর এটা তো অলরেডি ডেসিমেলে দেওয়া আছে। তো দেখো এখন এই যে 123.8 এটা কিন্তু আমরা গ নম্বরে ডেসিমেল করছি, কি ডেসিমেল করছি 8310, তাহলে একটা আমাদের আর করা লাগলো না, আমাদেরকে জাস্ট এই 5C16টাকে ডেসিমেল করলে হয়ে যাবে। আচ্ছা, এটার আগে তোমাদেরকে তোমাদের জন্য একটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে আইসিটি যেগুলো শেখানো হয় আমাদেরকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কলেজে আমরা যেখানে শিখি, সেখানে কিন্তু ডিজিটাল ফ্যাসিলিটিসটা থাকে না। তোমাদেরকে আমি এখন সংখ্যা পদ্ধতি করেছি, সংখ্যা পদ্ধতিটাকে তোমার কোনো ডিভাইসের মাধ্যমে বোঝানোর সুযোগ নাই, বিশেষ করে ক্যালকুলেশনগুলো, এই জন্য আমি দেখাতে পারছি না। কিন্তু আমরা যখন HTML করব বা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো করব, তখন সেটাগুলোকে আমরা প্র্যাকটিক্যালি শেখাবো। প্র্যাকটিক্যালি শেখাবো বলতে যে তুমি জাস্ট বিভিন্ন টেবিলের সংখ্যা দেওয়া আছে, বা HTML সার্ভারের টেবিলের কথা বলি, টেবিলটা দেওয়া আছে, টেবিলটা তুমি জাস্ট মুখস্থ করে চলে গেলে, যে টেবিল দিতে হয়, তারপরে কল স্পান দিতে হয়, তারপরে রো স্পান দিতে হয়, কিন্তু যে প্রতিটা কেন দিতে হয়, কিভাবে দিতে হয়, বা এটার ইম্প্যাক্টটা কেমন পড়বে, বা আমি যদি একটা অক্ষর না দিই, বা টেবিল স্পানে যদি আমি কল স্পানটা না দিই তাহলে কি আসবে, বা TH দিলে আর তোমার TD দিলে দুইটার মধ্যে পার্থক্য কি আসে, এগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো। ঠিক আছে, এইগুলো প্র্যাকটিক্যালি শেখা প্লাস 5 অধ্যায়, যেটা সবাই ভয় পায়। তোমার যে সিনিয়র আছে তাদেরকে যদি তুমি ইনকোয়ারি করো যে ভাই 5 অধ্যায়টা কেমন লাগে, বা 5 অধ্যায়টা কি সহজ নাকি কঠিন, দেখবা 99% স্টুডেন্টগুলো কঠিন। কঠিন বলার পিছনে তার যে কারণে কঠিনটা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদেরকে টিচাররা যখন শেখায় তখন তারা কিন্তু জাস্ট মুখস্থ করে, যে তোমার studio.h বা studio.io, corneo.io, void main, তারপরে রিটার্ন জিরো, এই যে শব্দগুলো কি তোমাদের কাছে কঠিন কঠিন টার্ম লাগছে না এই শব্দগুলো? ঠিক আছে, এই শব্দগুলো কঠিন লাগার কারণ হচ্ছে এগুলো আমাদেরকে কলেজে আমরা যখন পড়ে আসছি, আমাদেরকেও কলেজে কি করা হয়েছে, জাস্ট মুখস্থ করানো হয়েছে যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় এভাবে করতে হয়, তারপরে কি তোমার গসাগু নির্ণয় এটা এইভাবে করতে হয়। কিন্তু এইভাবে কেন করতে হবে, এটা যদি তোমাকে প্র্যাকটিক্যালি শেখানো হয়, প্রোগ্রামিংটা যদি আমরা ডিজিটাল ডিভাইসে করে দেখাই যে প্রোগ্রামিং এই অক্ষরটা দিলে এই আউটপুটটা আসে, তাহলে কিন্তু তোমাদের এটা সহজ হবে। যে আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে তোমরা আমাদের HTML যে ভিডিওগুলো দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, সেখানে প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝানো আছে, তোমরা প্র্যাকটিক্যাল বিষয়টা দেখবা। যারা তোমাদের মধ্যে যারা আমাদের যে কোর্সটা আছে, কোর্সে যারা ভর্তি হবা, তারা হচ্ছে এই যে এইগুলা প্র্যাকটিক্যালে দেখার সুযোগ পাবা, প্র্যাকটিক্যালে দেখে এবং শেখা। ঠিক আছে, আমাদের ব্রেনে সেটাই মনে থাকে যেটা আমরা প্র্যাকটিক্যালে দেখি। ঠিক আছে, প্র্যাকটিক্যালে দেখি এবং শিখতে পারি, সেগুলোই আমাদের ব্রেনে দীর্ঘ সময় মনে থাকে, যেটা তোমাদের এক্সামের সময় মনে থাকবে। এবং আমরা যেভাবে শেখাবো এটা তোমার একই সাথে এইচএসসিতে তো লাগবেই, প্লাস অ্যাডমিশন সময় লাগবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা বা এইচএসসি আইসিটি পরীক্ষা দিবা, যেই উইকে পরীক্ষা হবে, যদি একদিন আগেও আমার দেওয়া লেকচারগুলো বা ভিডিওগুলো দেখো, তাহলে তুমি 100% অ্যান্সার করে ব্যাক করতে পারবা। কোথাও তোমার বাঁধিয়ে রাখতে পারবে না কোনো টিচার যে এইটা আমি তোমাকে স্যার প্রশ্ন করেছে তুমি এটা লিখতে পারো নাই, তুমি যদি আমার ফুল ভিডিওগুলো দেখে এক্সাম হলে যেতে পারো। ঠিক আছে, এখন দেখো তোমাদের এই যে ইংলিশ বাংলা আইসিটি প্রতিটা বিষয়কে এই যে আমরা যেমন ডিজিটাল বোর্ডে ডিজিটালভাবে শেখাচ্ছি, এভাবে শেখার জন্য তোমরা যারা আগ্রহী আছো, যারা শিখতে চাও, আমাদের প্রচলিত শিক্ষা সিস্টেমের বাইরে সব কিছুকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, ডিজিটালভাবে শেখা, যেখানে সব কিছু হবে বোঝার মাধ্যমে শেখা, নট মুখস্থ করা, কোনো রকম মেমোরাইজিং হবে না। এটাকে আমরা বুঝবো, বুঝে মনে রাখবো, কারণ বুঝে মনে রাখা আর সরাসরি মনে রাখা অনেক পার্থক্য। আমরা যেটা আইসিটিতে যে মনির আমি তো প্রশ্ন করছে, আইসিটি যে কোর্স শুরু হবে ওইটা কি শুরু থেকেই বোঝানো হবে কি না, মানে ফার্স্টে শুরু করবেন? হ্যাঁ, আইসিটি যে কোর্স হবে সেটা একদম শুরু থেকে, একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রতিটা অধ্যায় শেখানো হবে। ঠিক আছে, একদম প্রতিটা বিষয়, তোমার যেমন মোবাইল ফোনের প্রজন্ম বলো বা নেটওয়ার্কিং বলো, নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, ওয়াইফাই আছে, ওয়াইম্যাক্স আছে, প্রতিটা বিষয় প্র্যাকটিক্যালি শেখানো হবে। নট জাস্ট বলে দিয়া ওয়াইফাই রেঞ্জ এত, ওয়াইফাইটা এইভাবে কাজ করে, এভাবে না, জাস্ট ওটাকে প্র্যাকটিক্যালে দেখানো। প্র্যাকটিক্যালে দেখানো বলতে কি, ওটা কীভাবে ফাংশন করে, ওটার ইন্টারনাল ফাংশন কি, সেটা তুমি নিজ চোখে দেখবা, আমরা উদাহরণ দিয়ে বোঝাবো, যাতে সেটা তুমি
নিজের বাস্তবতার সাথে রিলেট করে শিখতে পারো। যেটা আমরা বাস্তবের সাথে রিলেট করে শিখতে পারি সেটা আমাদের দীর্ঘদিন মনে থাকে, সেটা সহজে আমরা ভুলি না, ঠিক আছে? আমরা সেটাই ফলো করব, যেটা আমরা এক কথায় বলতে পারি আমরা সায়েন্টিফিক টেকনিকে ইফেক্টিভভাবে আমরা লেসনগুলো করব। এই জন্য তোমরা ইংলিশ বাংলা আইসিটি আমাদের ইবিআই কোর্সে ভর্তি হতে পারো, যেটা হচ্ছে 30 জুন পর্যন্ত 20-এর ছাড় চলছে, 1699 টাকা, এরপরে সেটা 2000 টাকা হয়ে যাবে। তোমরা 30 জুনের ভেতরে আমাদের এই যে ইবিআই কোর্স আছে, ইংলিশ বাংলা আইসিটি যে মাস্টার্স কোর্সটা আছে, এখানে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের যে ক্লাসের প্রতিটা ভিডিও রেকর্ডেড থাকবে, এটা আমাদের ইউটিউব চ্যানেলও দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইটও দেওয়া থাকবে। এখান থেকে তোমরা এই যে ক্লাসগুলো পেতে পারো, ইনকেস যদি মিস করো সেখানে দেখতে পারবা। একই সাথে যখন আমাদের কয়েকটা ক্লাস হয়ে যাবে, আমরা ডাউট সলভিং ক্লাস করব, সেখানে তোমাদের আমাদের ক্লাসের কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে যে স্যার ওই ক্লাসের এই বিষয়টা আমি এখনো বুঝতে পারি নাই বা এটা বুঝতে অসুবিধা হবে, সেখানে আমরা সলভ করে দিব, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাস হবে ফেসবুক লাইভে। সো এই যে এখানে তোমরা কমেন্টের মাধ্যমে ইন্টারাকশন করতে পারবা, আমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করবো এবং ডিপলি জানবো, ঠিক আছে? নট কনসেপ্ট জানবো, আমরা এটা প্রতিটা বিষয়ে ডিপলি জানবো, যেন এটা আমাদের মনে থাকে। আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যে তোমরা নিজেরা তো শিখতে পারবো, প্লাস অন্যদেরকেও তোমরা শেখাতে পারবো, এমনভাবে আমি তোমাকে প্রিপেয়ার করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাকে এমনভাবে প্রস্তুত করে দিব যে 4 অধ্যায় 5 অধ্যায় যেগুলো নিয়ে সবাই ভয় পায়, অধিকাংশ স্টুডেন্ট ভয় পায়, এটা এমনভাবে প্রস্তুত করব যে তোমরা নিজেরা হলো প্রশ্ন সলভ করবা, নিজেরা অ্যান্সার করবা, নিজেরাই জাস্টিফাই করবা যে তোমার অ্যান্সার হয়েছে কি হয়নি। তার জন্য তোমাকে আমার কাছেও আসা লাগবে না, এমনকি তোমার কোর্স টিচার বা তুমি যে কোন কলেজে পড়ো সে কলেজের টিচারের কাছেও যাওয়া লাগবে না যে স্যার আমার এই প্রশ্নের উত্তর কি হয়েছে, এটা তোমার জানার জন্য ওয়েট করা লাগবে না। তোমাকে আমি হাতে কলমে শেখাবো, তুমি তোমার ফোনে কোডিংটা অ্যাপ্লাই করবা, দেখবা তোমার অ্যান্সারের সাথে কোডিংয়ের অ্যান্সার মিলেছে কিনা। কোডিং অ্যান্সার মিলেছে, সো তোমার উত্তর হয়েছে। কোডিং অ্যান্সার মেলেনি, সো তোমার উত্তর হয়নি। বুঝতে পারছো? এমনভাবে তোমাকে প্রিপেয়ার করবো। এবং আমাদের প্রতিটি ক্লাস তো রেকর্ডেড থাকবে, সেখান থেকে দেখেছে তোমার যেখানে ভুল গেছে, তুমি ক্লাসটা দেখলে ও আচ্ছা আমার তাহলে এখানে ভুল গেছে, তাহলে তুমি এটা আবার সলভ করে আবার অ্যাপ্লাই করলে, কোডিংটা অ্যাপ্লাই করবা, হয়ে যাবে। নিজে কোডিংটা কীভাবে অ্যাপ্লাই করবে এটা যদি জানতে চাও আমাদের পেজের ভিডিওটা দেখতে পারো HTML এ, ওখানে আমরা কিছুটা রিভিউ দিয়েছি, কিছু কিছু পার্ট যেগুলো দেখলে তুমি বুঝতে পারো যে আমরা আসলে প্র্যাকটিক্যাল বলতে কী ধরনের প্র্যাকটিক্যাল বুঝিয়েছি। আচ্ছা, তাহলে তোমরা যারা ইন্টারেস্টেড আছো এখানে ভর্তি হতে যেতে পারো। তোমাকে আমি বলছি বলে ভর্তি হতে হবে এমন না, তুমি আমাদের পেজের কিছু ভিডিও দেখো, দেখে যদি তোমার মনে হয় হ্যাঁ এই ভিডিওটা আমার জন্য ইফেক্টিভ, তাহলে তুমি জয়েন হয়ে যাও। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে আইসিটি প্যাটার্ন এসেছিলাম যে কি কি কোশ্চেন আসতে পারে সেখানে যাই। এরপরে আমরা ঝটপট কিছু MCQ সলভ করব। আচ্ছা, তাহলে এখানে কি ছিল, এখানে হচ্ছে যে তোমাকে 3টি বিষয় দিয়ে দিতে পারে, 3টি সংখ্যা পদ্ধতি দিয়ে বলতে পারে এগুলোকে যোগ করে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এটা হলো একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন কি? আরেকটা প্যাটার্ন হলো তোমাকে আসতে পারে যে পিও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এটাও কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে। সো এটা হলো একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন দেখো যেটা আমরা এর আগে আলোচনা করেছি আগের সিকিউটাতে। আগেরটা কি ছিল, আমাদের হলো হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলেছে। আর এখানে বলছে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। কি কি আছে? পিতে আছে 36, 36, 8, 12, 16, তাই না? তাহলে এটা হলো অক্টাল এবং এটা হেক্সাডেসিমাল, এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আমরা কি জানি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে কি করতে হবে? এটাকে জাস্ট বেস দিয়ে গুণ করে যোগ করতে হবে। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটা দেখালাম সেটা। এবং লাস্ট প্যাটার্নটা কি? লাস্ট প্যাটার্নটা হচ্ছে পিকিউ গাণিতিক প্রক্রিয়ায় যোগের মাধ্যমে করা যায়। এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অর্থাৎ যোগের মাধ্যমে কিভাবে বিয়োগফল নির্ণয় করা যায়। ঠিক আছে, যোগের মাধ্যমে এটার বিয়োগফলটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হলো আরেকটা প্যাটার্ন। তাহলে প্রথম প্যাটার্নটা হলো ট্রান্সফরমেশন, সেকেন্ড প্যাটার্নটা হলো যোগফল নির্ণয়। এটা আমরা এখন দেখি যে কিভাবে যোগফলটা করা যায়। যোগফল করার নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে দেখতে হবে যে আচ্ছা যোগফল থেকে তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, যোগ থেকে যেটা তোমাদেরকে শিক্ষকরা কি করবে, তোমাকে পাজেলের মধ্যে ফেলে দিবে। কেমন? এখানে কি বলছে? পি ও কিউ এর গাণিতিক প্রক্রিয়ায় যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়, তাই না? এটা হচ্ছে টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়, তাই না? এখন দেখো এটা এমন করে দিতে পারে, তোমাকে নির্দিষ্ট করে দিবে যে পি থেকে কিউ এর বিয়োগফল, ঠিক আছে? পি থেকে কিউ এর বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করো। পি থেকে কিউ এর বিয়োগফল মানে অর্থাৎ কোন সংখ্যাটি থেকে কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে সেটা তোমাকে নির্দিষ্ট করে দেবে, পি থেকে কিউ। এটা হলো একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হলো জাস্ট বলবে পি ও কিউ এর বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করো, বলবে না যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করতে হবে। এই দুইটার জন্য
হালকা একটু ডিফারেন্ট প্যাটার্ন ফলো করতে হয়। আচ্ছা আমরা প্রথম প্যাটার্নটা দেখি। যদি শুধু বলে আমাদের পি এবং কিউ এর বিয়োগফলটা নির্ণয় করো, তখন আমরা কি করব? তখন যেটা করব, আমরা প্রথমে দুইটি সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, দশমিক সংখ্যা পদ্ধতি। এখন দেখো আমরা যখন গ নাম্বারটা সলভ করব তখন কিন্তু আমরা দশমিক মানটা পেয়ে যাব, বুঝতে পারছো? অর্থাৎ গ এবং ঘ অধিকাংশ সময় ইনরিলেটেড হবে, পারস্পরিক সম্পর্কিত। তাহলে এখন দেখো 36/8 যেটা আছে আমাদের 36/8, এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি, আমরা যখন গটা করব তখন আমরা এখানে ঘতে জাস্ট লিখে দিব গ থেকে প্রাপ্ত পি এর পি সমান 36/8, এটার দশমিক মান হলো, ডেসিমেল মান হলো এত, এবং কিউ এর দশমিক মানটা এত। যেহেতু আমরা এটা গ করি নাই, যেন আমরা ঘ এটা আমাদের করা লাগছে আবার। তাহলে 38 প্লাস 6801, সবসময় 0 থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে 3824 প্লাস 6, এটা 1 হয়ে যায়। তাহলে আমাদের মানটা পেয়েছি আমরা 13, এটা হলো আমাদের ডেসিমেল মান। আর আমাদের Q2F16 এটার মান কত? আমাদের Q2F16, এখন দেখো এটা হলো আমাদের বেস, কিন্তু এখন 16 হয়েছে। তাহলে আমরা কি করব? প্রতিটা সংখ্যাকে 16 দিয়ে গুণ করব, এটা হলো নিয়ম, প্লাস F। এখন F মানে হলো 15, যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম, তার সাথে 16 যোগ। তাহলে প্রথমটা 0, তারপর এটা 1, এভাবে বাড়তে থাকবে। জুলাইয়ের 8 তারিখ থেকে ইয়ারসেন্স পরীক্ষা শুরু। আচ্ছা, জুলাইয়ের 8 তারিখের ভিতরে আমরা যেই ক্লাসগুলো দিব তার ভিতরেই তোমাদের হয়ে যাবে। সাধারণত ইয়ারসেন্স পরীক্ষায় লিমিটেড সিলেবাস থাকে, 5টা যদি অধ্যায় থাকে, 5টা চ্যাপ্টার থাকলে সেখানে দেখা যায় যে 3টা চ্যাপ্টার করানো হয়, দিয়ে তারপরে বাকি 2টা পরের ইয়ারে করানো হয়। সো আমরা যখন ক্লাসটা শুরু করবো, আমাদের তো জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, এর ভিতরে আশা করছি 8 তারিখের ভিতরেই তুমি পর্যাপ্ত ক্লাস পেয়ে যাবা, যেটা তোমার ইয়ারসেন্স পরীক্ষার জন্য হেল্পফুল হবে। কভার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এক্সাম চলছে, 7 তারিখে এক্সাম শেষ হবে, পেইড ব্যাচে শুরু হবে নাকি একে চলে, কীভাবে অ্যাটেন্ড করবো? আচ্ছা, তোমাদের এক্সাম যদি 7 তারিখে শেষ হয় এবং 1 জুলাই কীভাবে অ্যাটেন্ড করবা? তোমাদের আইসিটি পরীক্ষাটা যদি 1 জুলাইয়ের পরে হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই আমি মোটিভেট করব যে তুমি পেইড ব্যাচে যোগ হয়ে ক্লাসে জয়েন করো। আর যদি আইসিটি ক্লাসটা হয়ে যেয়ে থাকে তাহলে তো সেখানে কিছু করার নাই, তারপর তুমি জয়েন হবা। তাহলে এই যে তোমার নেক্সট ইয়ারসেন্স তো হয়ে গেল, এমন তো না যে তোমার ফার্স্ট ইয়ারে আইসিটি ছিল, সেকেন্ড ইয়ারে আইসিটি নাই, সেকেন্ড ইয়ারে কিন্তু আইসিটি আছে। সো এখন তোমাকে আরও ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট ইয়ার রেজাল্ট যেমনই হোক না কেন, সেকেন্ড ইয়ারে কিন্তু এইচএসসি পরীক্ষা, ফার্স্ট ইয়ারে কিন্তু এইচএসসি এক্সাম নয়। সো এইচএসসি এক্সাম হলো তোমার মেইন ফোকাস। ফার্স্ট ইয়ার রেজাল্ট কী হলো সেটা না, সেটাকে তোমাকে ফার্স্ট ইয়ারটা হলো তোমার টেস্ট এক্সাম ধরে নিতে পারো, যে তোমার কোথায় ভুল হচ্ছে বা তোমার শিক্ষা সিস্টেমে বা তোমার পড়ার রোডম্যাপে কোথায় ভুল হচ্ছে সেগুলো সংশোধন করে এইচএসসির জন্য প্রিপারেশন নেওয়া, এইচএসসি পরীক্ষাটা যেন ভালো হয়। আচ্ছা, তাহলে এটা দেখো, আমরা হচ্ছে হেক্সাডেসিমাল যেটা করবো। আচ্ছা, তাসফিয়া সুলতানা বলছে আমার ইয়ারসেন্স পরীক্ষা চলছে, সানডে আইসিটি এক্সাম। আচ্ছা, এই যে যেটা বললাম, যাদের এক্সাম চলছে তারাও জয়েন হও। তোমরা হচ্ছে এক্সাম তো লিমিটেড টাইমের জন্য হবে, আর এক্সামে তোমার যারা পেইড ব্যাচে যুক্ত হবা কিন্তু দেখা যাচ্ছে এক্সামের এখানে ক্লাসটা করতে পারবে না। ক্লাস তো আমাদের ওয়েবসাইট প্লাস পেজ প্লাস চ্যানেল 3টাতেই রেকর্ডেড থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে পেইড ব্যাচে যা যুক্ত হবা। সো এটা নিয়ে ওয়ারি করার কোনো কারণ নাই। সুযোগ পেলে অবশ্যই লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবে, তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারেক্ট করতে পারলা, যে স্যার এটা সমস্যা হচ্ছে বা এটা বুঝতে পারি নাই বা এটা বুঝাই দেন। এটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটিসটা পাবা, যেটা তুমি রেকর্ড ক্লাসে একটু লিমিটেড থাকবে, কিন্তু ডাউট ক্লাসে সেটা তুমি কভার করতে পারবা। সো কোনো টেনশনের কারণ নাই। আচ্ছা, তাহলে এটা দেখো, তাহলে 16 × 2 32, এর সাথে 15 যোগ হবে, তাহলে 32 এর সাথে 15 যোগ হলে 7 4 47 10, তাই না? তাহলে আমরা এখানে পেলাম কত? 30 10 এবং 47 10। তোমার যে কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে যদি বলে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করতে, তাহলে তোমার প্রথম কাজ কি? দুইটারই ডেসিমেল মানটা নির্ণয় করা। ডেসিমেল মান নির্ণয় করে এর পরের কাজ হলো যে এর ভিতরে কোন সংখ্যাটা ছোট সেটা দেখা। দেখো, এটা 30, সেটা 47, তাহলে 30টা ছোট আমরা জানি। তাহলে এখানে ঠিক তোমার যেই সংখ্যাটা ছোট থাকবে, এখানে তোমার
যেই সংখ্যাটা ছোট থাকবে, ঠিক আছে, তাহলে ওইখানে আমাদের 13টা ছোট ছিল, তাই না? 13 সংখ্যাটা ছোট ছিল এবং 47টা বড়। তাহলে যেই সংখ্যাটা ছোট থাকবে এটাকে 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরকটা কিভাবে করবা? প্রথমে আমাদেরকে দুইটা সংখ্যারই বাইনারি মানটা নির্ণয় করতে হবে। বাইনারি মানটা নির্ণয় করে এবার ওইটার সাথে আমরা যদি একের পরিপূরক করে 1 যোগ করি তাহলে আমরা 2 এর পরিপূরকটা পেয়ে যাই। এখানে তোমরা ট্রিক্স খাটাবা। ট্রিক্সটা কি? ওই যে তোমাদের স্টেশন একটা সিস্টেম শিখিয়ে দিলাম যে কোডিং সিস্টেমের মাধ্যমে কিভাবে যে কোনো সংখ্যায় করে নিয়ে আসা যায়, এখানে তোমরা ঠিক সেটা অ্যাপ্লাই করবা। সেটা কিভাবে অ্যাপ্লাই করবা? দেখো এখানে 36 আছে, তাহলে তোমরা এখানে কি দিবা? 30 ঘরের সমান দিয়ে লিখে দিবা 36 কে কোডিং এ করলে কি আসে। তাহলে দেখো আমাদের এই সাইডে কিছু জায়গা আছে, আমরা এখানে এটা করি। আমরা প্রথমে ম্যানুয়ালে করি। ব্রড কোর্সনে সবসময় ম্যানুয়ালে করবা। তোমাদের আইসিটি এক্সামে পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে ম্যানুয়ালে করার, কারণ আইসিটিতে ম্যাথ এবং সময় হিউজ। এমন কোনো ওয়ারির কোনো কারণ নাই যে আমরা যদি ব্রডে করি আমাদেরকে সময় বেশি লাগবে, কখনোই সময় বেশি লাগবে না। এবং তুমি তোমার যেই টাইমটা দেওয়া থাকবে সেই টাইমের ভিতরে তুমি ফুলি কভার করতে পারবে। তাহলে 30-10কে তুমি যদি বাইনারিতে রূপান্তর করো তাহলে কি করবা? 2, 15, 0, 2, 7। আমি তোমাকে হচ্ছে কোডিং এর বাইরেই করছি। 1, 2, 3, 1। এটাকে জাস্ট ভাগ দিতে হবে, ভাগ শেষটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? ভাগফলটা নিচে বসবে। সরি, তাহলে আমরা এখানে কত পেয়েছি? আমরা এখানে পেয়েছি হলো 30 is equal to 1 2 3 4 quad 4 0। এটাকে বলা হয় এমএসবি, ঠিক আছে? এই যে প্রথম যে বিট থাকে এটা বলা হয় এমএসবি এবং লাস্টে যে বিট থাকে এটাকে বলা হয় এলএসবি। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য লাগবে। এখন এমএসবি এলএসবি এটার মধ্যে পার্থক্য কি, তাই না? আচ্ছা, তোমাদের শরীফ ইসলাম বলছে গাইবান্ধাতে ইয়ার চেঞ্জ হয়ে গেছে, শুধু আগে আইসিটিতে ভর্তি হওয়া যাবে কিনা? হ্যাঁ, শুধু আগে আইসিটিতে ভর্তি হওয়া যাবে। আমাদের আইসিটি আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা ওখানে ইন্ডিভিজুয়ালভাবে সবকটা কোর্সের ডিটেলস পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আইসিটি বাংলা বা ইংরেজি ইন্ডিভিজুয়ালভাবে যে কোনো কোর্সে এনরোল হতে পারবা। এবং শরীফ ইসলাম বলেছে তাদের ইয়ার চেঞ্জ হয়ে গেছে, রেজাল্টও দিয়েছে। সো তোমার জন্য কনগ্রাচুলেশনস, তুমি এখন এইচএসসির জন্য প্রিপারেশন নাও। ফার্স্ট ইয়ারে যতটুকু প্রিপারেশন নিয়েছো তার থেকে সেকেন্ড ইয়ারে আরও কম্প্যাক্ট হয়ে প্রিপারেশন নাও, যেন তুমি হচ্ছে একটা গোল্ডেন মার্ক নিয়ে আসতে পারো বা ক্যারি করতে পারো A+। সো যেটা বলছিলাম এমএসবি এবং এলএসবি, দেখো আমরা সিকিউর মাঝে কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করে ফেলছি, যদিও আমরা এমসিকিউ এতে এখনো যেতে পারি নাই। এখন এমএসবি বলা হয় এই প্রথম বিটটাকে, এলএসবি বলা হয় শেষ বিটটাকে। কেন এটাকে এমএসবি বলা হয়? কারণ এইটার মান সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? এটাকে যদি আমরা যখন তোমার বাইনারি থেকে ডেসিমালে আসবে তখন আমরা কি করবো? প্রতিটার সাথে 2 গুণ করবো, তাই না? এবং তারপরে একটা করে পাওয়ার থাকবে, যে 0 1 এমন পাওয়ার থাকবে। এই 1 এর পরে যে পাওয়ারটা থাকবে এটা হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? এবং একই সাথে কি এটা প্রথমে থাকবে। এই দুইটা কারণে এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট। এবং এলএসবি এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন দেখো তুমি যদি এই শূন্যকে যখন আমরা যে কোনো সংখ্যাতে গুণ করব বা একই থাক না কেন, ওইটার সাথে কি থাকবে? ওইটার সাথে একটা 2 গুণ থাকবে এবং তারপরে 0 থাকবে, অর্থাৎ এটার মানটা কি? এটার মান হচ্ছে 1। তাহলে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দিয়ে গুণ করি সেটা হচ্ছে যেই মানই থাক, 0 থাক বা 1 থাক, 0 থাকলে তো 0 হয়ে যাবে, কিন্তু 1 থাকলে কি সেখানে 1 আসবে, তাই না? এই যে 1 থাকলে 1 আসবে, অর্থাৎ এটা লিস্ট সিগনিফিক্যান্ট, কম গুরুত্বপূর্ণ। কিন্তু এটার পর দেখো 1 2, এই যে 0 1 2 3 4, তাহলে এটার পরে আমাদের মান থাকবে 2 টু দি পাওয়ার 4। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 0 এবং 2 টু দি পাওয়ার 4 এই দুইটার মান কি 1? এটার মানটা নিশ্চয়ই বেশি, এজন্য এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ওটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেয়েছি? এটা হলো আমাদের ছোট সংখ্যাটার হলো বাইনারি মানটা আমরা পেয়ে গেছি, তাই না? এখন যখন আমরা এটার বাইনারি মানটা পেয়ে যাব তখন আমাদের কাজ হবে এটাকে প্রথমে 1 এর পরিপূরক করা, এরপর হলো 2 এর পরিপূরক করা। এখন তোমাদের পরিপূরক করার একটা শর্ট টেকনিক আছে, সেটা শিখাই দিই। দেখো এখানে 1310 এ আমরা কত পেয়েছি? 1310 কে আমরা বাইনারি করে পেয়েছি কোড 4 আর একটা 0, 1 2 3 4 এটা 0। এটার আমি প্রথমে শর্ট টেকনিকটা দেখাই। শর্ট টেকনিকটা হলো যে কোনো বাইনারি সংখ্যাকে যদি তুমি 2 এর পরিপূরক করতে চাও, তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে প্রথম 1 পর্যন্ত, ঠিক আছে? প্রথম 1 পর্যন্ত যা থাকবে সেম টু সেম বসিয়ে দিবা, প্রথম 1 পর্যন্ত।
এপাশে যাই থাক না কেন, 0 রয়েছে, এই যে প্রথম 1 পর্যন্ত 8। এবার এরপরে যেগুলো থাকবে সবগুলোকে উল্টে দিবা, তাহলে 3টা 1 রয়েছে, 3টা 0। ঠিক আছে, এটা হচ্ছে এটার হচ্ছে তোমার। আচ্ছা, এটার আগে তোমাকে একটু কাজ করতে হবে। আমরা যখন ম্যাথ করব তখন এটাকে তোমার 8 বিট রেজিস্টার করতে হবে। কেন 8 বিট রেজিস্টার করতে হবে? কারণ কম্পিউটার যখন যোগ বিয়োগ করা হয় সেটাকে 8 বিটে রূপান্তর করে নেওয়া হয়। কম্পিউটার হলো 8 বিট করে ধারণ করে। ঠিক আছে, এর জন্য এটা আমাদের বিট কয়টা আছে দেখো, 3 আর 2 5। তাহলে বাকি আছে কয়টা? 3টা বিট বাকি আছে 8 বিট পূর্ণ হতে, সেগুলো আমরা শূন্য দিব। 3টা 0, 4টা 1 আর একটা 0। এবং এখানে তুমি পাশে লিখে দিবা 8 বিট রেজিস্টার। ঠিক আছে, 8 বিট রেজিস্টার, এটা তোমাকে লিখে দিতে হবে, পাশে উল্লেখ করে দিতে হবে। এখন দেখো, এটা হোক বা এটা হোক, যে কোনো সংখ্যাকে তুমি যখন শর্ট টেকনিকে যদি 2 এর পরিপূরক করতে চাও, তোমার কাজ হবে প্রথম 1 পর্যন্ত সংখ্যাটা বসিয়ে দাও। প্রথম 1 পর্যন্ত বসিয়ে দিলে এরপরে যেগুলো থাকবে সবগুলোকে উল্টা করে দিও, অর্থাৎ 1 এর পরিপূরক করো। 1 এর পরিপূরক কাকে বলা হয়? যে কোনো ডিজিটকে তার বিপরীত বিটে পরিণত করা। 0কে 1, 1কে 0, এটাকে বলা হয় 1 এর পরিপূরক। ঠিক আছে, তাহলে এখন দেখো 4টে 1 আছে, 3টা 1 আছে, তাহলে 3টা 0, তারপর 3টা 0 আছে, তাহলে 3টা 1। এটা হলো শর্ট টেকনিক। যে কোনো বাইনারি সংখ্যা, পৃথিবীতে যত বাইনারি সংখ্যা আছে, যে কোনো বাইনারি সংখ্যা, সেটা 2 বিট হোক, 3 বিট হোক, 4 বিট হোক, শর্ট টেকনিক হলো প্রথমের 1 পর্যন্ত সংখ্যাটাকে বসিয়ে দিয়া তারপর যা আছে সবগুলোকে উল্টে দেওয়া, তাহলে এটা 2 এর পরিপূরক হয়ে যাবে। এখন দেখো, এটাকে আমরা ম্যানুয়ালে করে দেখি যে আসলে এটা হয় কিনা। আচ্ছা, এবার আমরা এটাকে ম্যানুয়ালে করে দেখি। ঠিক আছে, আমরা যেটা করছিলাম ওইটা ম্যানুয়ালে করে দেখি যে এটা আদৌ হয় কিনা। আমরা কি পেয়েছিলাম, আমরা এখানে মানটা একটু লিখে রাখি শর্টে। আমরা পেয়েছিলাম প্রথমে 3টা 1, 3টা 0, 1 0, এটা ছিল আমাদের 2 এর পরিপূরক মান, তাই না? এবং 3010-এ আমরা কি পেয়েছিলাম, এখানে আমাদের মানটা ছিল হচ্ছে আমরা 3টা 0, 4টা 1 আর একটা 0, এটা ছিল আমাদের 3010-এর বাইনারি মান, তাই না? তাহলে এটাকে আমরা ম্যানুয়াল পদ্ধতি করব। ম্যানুয়াল পদ্ধতির নিয়ম হলো প্রথমে 1 এর পরিপূরক করা। 1 এর পরিপূরক বলতে ডিজিটটাকে উল্টে দেওয়া। তাহলে 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, তাহলে 4টা 0, 3টা 1, এটা হয়ে গেল আমাদের 1 এর পরিপূরক। এটা তোমাদের এমসিইউতে আসবে, যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে এটা 1 এর পরিপূরক মান নিচের কোনটি, বা 2 এর পরিপূরক মান নিচের কোনটি, তখন তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবে। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আইসিটিতে 75 মার্কে 69 পাইছো, আলহামদুলিল্লাহ, আরো ভালো করতে হবে। ভালো করতে পারবে, যেটাকে বললাম, আইসিটিকে ভালো করতে হলে, আইসিটি হোক বা যে কোনো সাবজেক্ট হোক, ভালো করতে হলে তোমাকে প্রশ্নের প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে, প্রশ্নের প্যাটার্নটাকে বুঝে নিয়ে সে অনুসারে প্রিপারেশন নিতে হবে। অনেক তোমাকে সাজেশন পড়া বা অনেক টেস্ট পেপার পড়াটা মেন ফ্যাক্টর না। মেন ওয়ে হলো কোশ্চেন প্যাটার্নটাকে ফলো করে নিয়ে সেভাবে প্রস্তুতি নেওয়া, তাই না? তাহলে এটা হলো 1 এর পরিপূরক পেলাম। এবার এটার সাথে আমরা 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাবো। তাহলে 1 আর 1, তাহলে 2 হচ্ছে। তাহলে 2 হলো বেজের সমান হয়ে গেলে আমরা কি করব, ভাগ দিব, দিয়ে ভাগশেষটা এখানে বসিয়ে দেবো। তাহলে 2কে 2 দিয়ে ভাগ দিলে 0, হাতে 1, তাহলে 1টা এখানে বসে গেল। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে, এখানে সব 0, এখন এখানে তো আমাদের মান নাই, তাহলে এগুলো এখানে বসিয়ে দিব আমরা। এবার দেখো, এই যে এখানে যে মানটা আছে এবং এখানে যে মানটা আছে, মান কি 1 হয়েছে? এটা হলো ম্যানুয়াল সিস্টেম। যে ম্যানুয়াল সিস্টেমে তোমার 3টা লাইন লিখে একটা উত্তর। আর আমরা যখন ডিজিটাল সিস্টেমে করেছি বা শর্ট টেক নিয়ে করেছি, জাস্ট এখান থেকে এখানে চলে গেছি। এই যে এটা হলো তোমাদের এমসিকিউতে কাজে লাগবে, এবং তোমাদের যখন সিকিউতে আসবে তখন তোমরা এই ব্রড সিস্টেমে করবা। তাহলে এটা হলো, এটাকে বলা হয় 2s কমপ্লিমেন্ট। ঠিক আছে, 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। ওকে, তাহলে আমাদের আরেকটা মান কি ছিল? আমাদের আরেকটা মান ছিল হলো 2f16, যেটাকে আমরা পেয়েছিলাম 45, তাই না? আচ্ছা, এটা মুছে গেছে, আমি আরেকবার একটু করি শর্টে। এইখানে ছিল তোমার 32 + 15, এটা হলো 47। আচ্ছা, 5232। তাহলে এখন আমাদের কাজ হলো এই যে 47 যেটা পেয়েছিলাম, এটাকে হচ্ছে আমাদের এই একই পদ্ধতিতে, এটা যেভাবে করেছি একইভাবে এটার বাইনারি সংখ্যা রূপান্তর করি। এটা আমরা একটু কোডিং অ্যাপ্লাই করি, আমাদের যত সময় শর্ট। তাহলে 2কে যদি আমরা কোডিং করি, আমরা কি বলছিলাম,
হেক্সাডেসিমাল হলো 4 বিট, তাই না? তাহলে 4 বিট করতে হবে। তাহলে 2 এ আসে তোমার 110, তাহলে 2 বিট খালি আছে, 2 বিট পূরণ করলাম। F হলো 15, তাহলে 15 এ কত আসে দেখো, 1 2 4 8 16, তাহলে 15 যদি আমাদেরকে পূরণ করতে হয় তাহলে দেখো 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তাহলে 1 2 3 4 চারটে, সো আমাদের 4 বিটই পূরণ হয়ে গেছে। তাহলে আমরা বাইনারি মানটা পেয়েছি 0 0 1 0, এর সাথে 4টা 1। এখানে একটা বিষয় দেখো, এটা কিন্তু অলরেডি 8 বিট হয়ে গেছে, তাহলে এটা আমরা এটার পাশে লিখে দেবো 8 বিট রেজিস্টার, আমাদের নতুন করে লেখা লাগছে না। এবার হলো আমাদের মেন স্টেপ, প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগফলটা নির্ণয় করা। আমাদের মেন স্টেপে যাব। তাহলে মেন স্টেপে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যে আমাদের মানটা কি ছিল 2s কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে এটা তোমার শর্ট ক্লাস নিচ্ছি, তো যার কারণে আমরা তোমার ফুল বোর্ডটা নিয়ে আসতে পারছি না, আমরা এখানে সাইডে করছি। যখন আমরা তোমাদেরকে ক্লাস নিব তখন আমরা ফুল হোয়াইট বোর্ডে একদম সাজানো গোছানোভাবে বিষয়টা বোঝাবো। এটা যেহেতু ওয়ান শট লাইভ ক্লাস, যার কারণে ওটা করা সম্ভব হচ্ছে না। তাহলে তোমরা এটা যেভাবে লিখবা, তাহলে এটা হলো আমাদের এই যে আমাদের যে 36 সিট আছে সেটার মান হলো এটা, এবং এখানে হচ্ছে আমাদের 1216, অর্থাৎ এটা হলো পি এর মান, এটা হলো কিউ এর মান। তাহলে তোমাদের লাস্ট অপশনে কি লিখতে হবে, পি ইজ ইকুয়াল টু 36.8, ঠিক আছে, এবং এখানে এই মানটা লিখতে হবে। এই মানটা কত আসছে দেখো, এটা আগে পরে লেখা কোনো ব্যাপার না, যে কোনটা তোমার ছোট কোনটা বড় এখানে সেটা ফ্যাক্ট করবে না। 3টা 1, তারপরে 3টা 0, তারপরে 1 0, এবং এরপরে লিখবা কিউ ইজ ইকুয়াল টু 1216। আমি এখানে সরাসরি মানটা লিখে দিচ্ছি, তাহলে 0010, তাই না? প্রতিটা সংখ্যা নিচে প্রতিটা সংখ্যা লিখবা, নইলে হচ্ছে বিয়োগ করার সময় মিস্টেক যাবে। তারপর হলো 41 কোয়াড 4। এবার জাস্ট এটাকে আমরা যোগ করে দিব, এটাকে আমরা জাস্ট যোগ করে দিব, তাহলে হয়ে যাবে। কারণ আমরা কি বলেছি, যোগের মাধ্যমে সম্পূর্ণ করা, যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা। তাহলে এটাকে আমরা যোগ করে দিব, যোগ চিহ্নটা এখানে দিব। তাহলে 1 আর 0 যোগ করলে 1, তাহলে 1 আর 1 2, বেজের সমান হয়ে গেছে। তাহলে 0 হাতে 1, 1 আর 1 2 হাতে 1, 1 আর 1 2 হাতে 1 বলতে এটাকে বলা হয় ক্যারি বিট, ঠিক আছে? হাতে 1 বলে বিষয় না, এটা হলো ক্যারি। তাহলে এখানে দেখো 0 প্লাস 0, তাহলে আমাদের হাতে যে ক্যারি বিটটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। আবার দেখো 1 আর 1 যোগ করলে 2, তাই না? তাহলে 0, তাহলে আমাদের হাতে যে ক্যারি বিটটা ছিল তার সাথে 1 যোগ করলে 2 0, 1 আর 1 2 0 1। তাহলে এখন দেখো এখানে বিট কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9, যে 9 নম্বর যে বিটটা আছে এটাকে বলা হয় ক্যারি বিট, ঠিক আছে? এই 9 নম্বর বিটটা হলো ক্যারি বিট, এটাকে বলা হয় ক্যারি বিট। থেকে তোমরা এটাও জানতে পারো, এই যে আমরা ক্যালকুলেশন করে কিন্তু এটা ক্যারি হতে হতে চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট গ্রহণযোগ্য না, অর্থাৎ উত্তর যখন লিখবো তখন আমরা ক্যারি বিট লিখবো না। এখানে আমরা উত্তর কি লিখবো, যে 2 এর পরিপূরক পদ্ধতিতে বা বিয়োগের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করে পাই, আমাদের প্রাপ্ত উত্তর হলো 1 0 0 0 1 2। বা এবার এটা তুমি এখানে কি লিখে দিবা, এটা যে ডেসিমাল মানটা আছে সেটা এখানে লিখে দেবে। এটা ডেসিমাল মান কত আসবে দেখো, 1 এর মান কত, 1 এর মান হলো 1, তারপরে 3টা 0, তাহলে 1 2 3 0, তাহলে 16 আর 1 17, 17 10, এটা হলো হচ্ছে এটা ডেসিমাল মান। দেখো আমি এখান থেকে বাইনারি থেকে ডেসিমালে কত দ্রুত চলে আসলাম, আমার কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগে না, জাস্ট প্যাটার্নে গিয়েছি, 1 এর জায়গায় 1 দিয়েছি, 3টা 0 16, অর্থাৎ আমার এটা ব্রেনের ভিতরে একটা ম্যাথ অলরেডি অ্যারেঞ্জ হয়ে গেছে। তোমরা যখন এটা প্র্যাকটিস করতে থাকবে তখন তোমাদের ব্রেনের ভিতরে এটা অ্যারেঞ্জ হয়ে যাবে, তোমাদেরকে তখন লং ম্যাথ করা লাগবে না, এই শর্টভাবে তোমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবে। দেখো এখন তুমি সাধারণভাবে দেখো যে উত্তরটা আদৌ মিলেছে কিনা। তাহলে এটা আমরা কত পেয়েছিলাম, এখানে আমরা পেয়েছিলাম 30, এখানে পেয়েছিলাম 47, তাহলে 47 থেকে 30 বাদ দিলে কত আসে, 17 আসে। সো আমাদের উত্তরটা হয়েছে। এটা হলো আরেকটা প্যাটার্ন। আরো কিছু প্যাটার্ন আছে, এটা হলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আজকের ক্লাসে আমরা আলোচনা করব না, আমি জাস্ট তোমাদেরকে প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কোন কোন প্যাটার্ন আসবে, যাতে তোমরা যদি নিজেরা করতে পারো তাহলে নিজেরা সলভ করবো, এবং যারা ইন্টারেস্টেড আছো আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবো। দেখো পরেরটা হলো যে কোনো সংখ্যা তোমার নির্দিষ্ট করে দিবে পি থেকে কিউ। এখানে দেখো এখানে আমরা কি করেছি,
আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছি কিন্তু যোগের মাধ্যমে। কিন্তু যদি বলে দেয় পি থেকে কিউ বিয়োগ করো, তখন কিন্তু এই ছোট সংখ্যাটার আমরা 2s করব না, যেটা থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ পি থেকে কিউ যদি বলে, এভাবে যদি নির্দিষ্ট করে দেয় যে পি মাইনাস কিউ বা পি থেকে কিউ এর বিয়োগফল নির্ণয় করো, তখন এই কিউ এর আমাদের 2 এর পরিপ্রয়োগ করতে হবে। তখন আমরা ছোট সংখ্যাটা 2 এর পরিপ্রয়োগ করব না, ঠিক যেটা উল্লেখ করবে সেটারই হচ্ছে আমরা 2 এর পরিপ্রয়োগ করব, যেটা বিয়োগ করতে হবে। এবং ওইটা শেষে আরেকটা ধাপ করতে হয়, মানে ওটাকে দুইবার রিভার্স করা লাগে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আচ্ছা আমরা প্যাটার্নটা দেখিয়ে দিই। তাহলে আমরা প্যাটার্নের কথা যেটা বললাম, তাহলে আমরা 3টা প্যাটার্নের কথা বললাম। এরপরে যে প্যাটার্নটা আছে দেখো, এরপরে প্যাটার্নটা হলো উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, যেটা আমরা করেছি। আর এটা হলো তোমার রূপান্তরের বিষয়টা। এরপরে কি আছে, গয় আছে তোমার 3টা মান দিয়ে বলা হয়েছে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। এটা হলো তোমার সংখ্যা পদ্ধতি রূপান্তরের ভেতরে পড়ে। ঘ নম্বরে দেখো 1, 2 ও 3 এর পার্থক্য যোগের মাধ্যমে বের করো। দেখো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো, এই একই প্রশ্নগুলো রিপিট হয়, ঠিক আছে? একই প্রশ্নগুলো সাধারণত তোমাদের রিপিট হতে দেখা যায়। সো তোমরা যদি হচ্ছে প্রিপারেশন নিতে পারো যে এই সেম প্যাটার্নগুলো, তোমাদেরকে যে 3টা প্যাটার্ন দেখালাম, একটা হলো রূপান্তর যে কোনো সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে তোমার যে কোনো 3টা সংখ্যা দিবে বা 2টা সংখ্যা দিবে, দিয়ে কি বলবে এই সংখ্যাগুলোকে প্রথমে যোগ করো, যোগ করে এটাকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এই যে তোমাদেরকে যেগুলো দেখিয়েছি সাধারণত সংখ্যা পদ্ধতি থেকে এই প্রশ্নগুলোই আসে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে দেখা যায় না। সো এই কটা যদি তোমরা আয়ত্ত রাখতে পারো, তাহলে শিক্ষক যেভাবে প্রশ্ন দিক না কেন তোমরা সলভ করতে পারবা। আচ্ছা আমরা এমসিকিউটা একটু দেখি, শর্ট টাইমের ভেতরে এমসিকিউটা একটু রিভিউ করি। আচ্ছা তাহলে এখন দেখো, আমাদের হচ্ছে পেইড কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, 30 জন পর্যন্ত বিশেষ ছাড় চলছে, ঠিক আছে? আমি তোমার পরিচয়টা প্রথমে দেওয়া হয় নাই, শেষে দিচ্ছি। মোহাম্মদ তারেক রহমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছি। তোমাদের হচ্ছে আইসিটি কোর্স নিয়ে আমি আছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। তোমাদের প্রত্যেকটা ডাউট সলভিং সহ যে কোনো প্রশ্ন নিয়ে যে সমস্যা ফেস করবো সবগুলো আমরা সলভ করব। তাহলে আমরা প্রথম এটা সলভ করছিলাম। দেখো এই যে এখানে যে 2টা এমসিকিউ দেওয়া হয়েছে, এখানেই মূলত এই যে প্রকারভেদ 2টা ক্লিয়ার করা হয়েছে। প্রথমটা আমরা কি বলছি, যে সংখ্যাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, এটা আলোচনা করছি। আরেকটা হলো বেজের ভিত্তিতে, ঠিক আছে? যদি বলা হয় যে ভিত্তির উপর ভিত্তি করে, ভিত্তি বলতে বেজ, যে ভিত্তি অর্থাৎ বেজ। আমরা এই যে দেখছিলাম যে আমরা যখন ম্যাথ করছিলাম, পাশে কি লেখা থাকছিল 8 বা 16 বা 2, যেগুলো লেখা থাকছিল এগুলোকে বলে বেজ। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে? এটা হলো আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এরপরে দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বেস বলা হয়। এটা হলো আমরা তোমার সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে যে ক্লাসটা করেছি, এখানে ফুল বিষয়টা বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? সাইমা বেগম বলছে কি হচ্ছে? আচ্ছা আমরা মূলত আইসিটি এর ফ্রি ক্লাস করছি, আমরা বলতে পারি এটা সংখ্যা পদ্ধতির ওয়ান শট ক্লাস। বলতে এখানে এমসিকিউ, সিকিউ, নাম্বারিং সিস্টেম থেকে কি ধরনের সিকিউ এমসিকিউ আসতে পারে সেটা আমরা আলোচনা করছি। আচ্ছা এখন দেখো, এই যে 4 নম্বরে একটা প্রশ্ন আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর সিকিউটা, এই ধরনের সিকিউ তোমাদের দিতে পারে। 8 ভিত্তিক সংখ্যা হলো, ঠিক আছে? এখানে দেখো 3টা অপশন দিয়েছে। এখন 8 ভিত্তিক সংখ্যা বলতে কি বোঝানো হয়? যে সেই সংখ্যার বেজ 8 থাকবে। আমরা জানি সংখ্যা পদ্ধতির বেজ যে থাকে, সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো থাকে সেটা থেকে 1 কম থাকে। যেমন বাইনারিতে 0 এবং 1 2 হবে না, বাইনারি বেজ কিন্তু 2, ঠিক আছে? আবার দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 8, অর্থাৎ 7 পর্যন্ত। এখন দেখো এখানে কোনটা আছে, তাহলে 0 7, এই দুটো হলো 8 থেকে ছোট, তাহলে এটা হলো 8 ভিত্তিক সংখ্যা। 8টা কিন্তু 8 এর সমান হয়ে গেছে, সো এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে থাকে না, ওটা অন্য সংখ্যা পদ্ধতিতে চলে গেছে, ঠিক আছে? এই ধরনের সংখ্যা। এখন 8 এর জায়গায় তোমার আসতে পারে 16 ভিত্তিক সংখ্যা কোনগুলো, তখন তোমাকে এই একই লজিকটা ফলো করে করতে হবে। তোমাদেরকে সিকিউতে যেমন বললাম যে কয়েকটা প্যাটার্ন থাকে, কি কি, যে রূপান্তর, যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়, তারপর 3টা যোগ করে ওঠার অন্য কোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। একইভাবে এমসিকিউতে কিছু প্যাটার্ন ফলো করা হয়। কি কি প্যাটার্ন? এমসিকিউতে সিকিউর জন্য যেগুলো বলেছি সবগুলো অ্যাপ্লাই হবে। এর পাশাপাশি এই যে একটা প্যাটার্ন আমরা দেখলাম, এটা সংখ্যা দিয়ে বলে দিবে। আর কি ধরনের থাকে? আর ধরনের হচ্ছে তোমার দেখো, এটা খুবই সহজ প্রশ্ন। 5 নম্বর যেটা আছে, 101 সঙ্গে কয়টি ভিড় আছে? এই যে এখানে যে ইয়েগুলো আছে তোমার
এই যে কোনো সংখ্যায় যে ডিজিটগুলো থাকে, ঠিক আছে, ডিজিট অর্থাৎ অঙ্ক, প্রতিটা অঙ্ককে এক একটা বিট বলা হয়, ঠিক আছে। এখানে হলো 4টা বিট আছে। এরপরে দেখো 1110 সংখ্যায় জিরো কি নির্দেশ করে, দেখো জিরো নির্দেশ করে হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই যে আমি সিকিউ করানোর সময় তোমাকে যেটা আলোচনা করলাম, যে একদম শুরুর যে মানটা আছে অর্থাৎ শেষের দিকে যে মানটা থাকে, এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। কেন লিস্ট সিগনিফিকেন্ট বিট সেটা আমরা আলোচনা করেছি অলরেডি। আচ্ছা, নুসরাত জাহান বলছে, ভাই আপনি যেভাবে পড়ান আমার মনে হচ্ছে বোর্ড পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা পারবো। হ্যাঁ অবশ্যই তোমরা পারবা ইনশাল্লাহ, আমি সেভাবেই তোমাদেরকে বোঝাবো, যেন টিচার যেখান থেকেই প্রশ্ন দিক না কেন, সে যশোর বোর্ড হোক, ঢাকা বোর্ড হোক বা দিনাজপুর বোর্ড হোক, কেউ প্রশ্নের অ্যান্সার না করে ফিরতে পারবে না। মানে সবাই প্রশ্নের অ্যান্সারটা করে বাসায় ফিরবে এক্সাম হল থেকে। আচ্ছা, এরপর দেখো 4768 সংখ্যায় 4 অঙ্কটির স্থানীয় মান কত। দেখো 4768 সংখ্যায় 4 অঙ্কটির স্থানীয় মান কত। এখন এইটা তুমি কিভাবে নির্ধারণ করবা যে কোন সংখ্যার স্থানীয় মান কত, তাই না? এখন দেখো আমি যখন তোমাদেরকে বাইনারি সংখ্যাগুলো ক্যালকুলেশন করছিলাম তখন একটা চার্ট ফলো করেছিলাম, মনে আছে? 1 2 4 8। কেন? দেখো এটা কিন্তু ডাবল ডাবল ডাবল, অর্থাৎ স্কোয়ার হতে হতে গেছে। 1 2 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ এটা ডাবল হতে হতে গেছে। এক কথায় আমরা টু না বললে বলতে পারি আমরা গুণ হতে হতে গেছে। 2 4 দুগুণে 8 8 দুগুণে 16। একইভাবে যখন এই হেক্সা হয়, হেক্সার মানগুলো 8 হতে হতে থাকে। 1 1-এর পরে 8 8-এর পরে 16 16-এর পরে 32, ঠিক আছে, অর্থাৎ 8 গুণ হতে হতে যাবে। সরি, এখানে আমাদেরকে একটু, আচ্ছা প্রথমে 1 1-এর সাথে 8, তাহলে 8-এর সাথে 8 গুণ করলে কত হয়? 64, অর্থাৎ আগেরটার সাথে গুণ হতে হতে যাবে। 64-র সাথে 8 গুণ করলে হয় 4-টা 32, তারপরে কত তোমার হচ্ছে 128, তাই না? সরি, 512, ঠিক আছে। এভাবে অর্থাৎ 8 গুণ হতে হতে যাবে। তাহলে এখানে দেখো, এখানে 4-এর মান, তাহলে 4টা কত? এটা 1, এটা 8, এটা 16, তাহলে 4-এর মান হচ্ছে 4-এর মান হচ্ছে 64। 1 8 64, তাহলে এটার অ্যান্সার হলো 64। এইভাবে তোমাদেরকে যদি এই ধরনের যে কোনো প্রশ্ন দেয়, সেটা হেক্সাডেসিমাল হোক বা বাইনারি হোক বা অক্টাল হোক, এইভাবে এই যে এই ধরনের প্যাটার্নটা ফলো করবা, করে দেখবা যে এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা ঠিক কোন প্যাটার্নে পড়ে। যদি 64-তে পড়ে 64, 512-তে পড়লে 512, বা যদি 4-এ পড়ে তাহলে 4। এভাবে তোমাকে দেখতে হবে। দেখো দর্শক যেটা বলছে, নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই যে আমরা আলোচনা করছিলাম অলরেডি যে কোনগুলো পজিশনাল কোনগুলো নন পজিশনাল, যে অর্থাৎ প্রতিটা অঙ্কের আলাদা আলাদা মান থাকবে। দেখো এই অঙ্কগুলো আলাদা আলাদা মান আছে না, এই যে অঙ্কটি স্থানীয় মান। সো এই যে আমাদের বাইনারি বলো, ডেসিমেল বলো, অক্টাল বলো, প্রতিটা পজিশনের আলাদা আলাদা মান আছে। তাহলে নন পজিশনাল কোনটা? এই যে প্রাচীন হাইরোগ্লিফিক, যেটা চিত্রের মাধ্যমে দেখানো হয়, কোনো চিত্রের আলাদা কোনো মান থাকে না, ঠিক আছে। এরপর দেখো এগুলো হচ্ছে তোমাদের বেসিক নলেজ, এগুলো তোমাকে পড়ে জানতে হবে, এখানে কোনো ম্যাথ নাই। যে পরিপন্থিক সরণে কে চালু করেছে, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনগুলো, এরপর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি, যে যেটা তোমাদেরকে বলছিলাম যে রোমান সংখ্যা পদ্ধতিটা। পজিশনাল সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করতে প্রয়োজন। দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই যে এমন তোমাদের একটা মান দিয়ে দিতে পারে 310.76 সংখ্যাটি কি হতে পারে। দেখো এখানে প্রথম কথা হলো, এখানে যে মানগুলো আছে এখানে 3 আছে 7 আছে, সো এটা বাইনারি হবে না এবং অপশনও বাইনারি নাই। তাহলে এটা কি হতে পারে? এটা অক্টাল হতে পারে, কেননা এখানে 8 নাই। আমি কি বলেছি যে বেস থেকে ছোট হবে, তাই না? ক্লাস আর অল্প কিছুক্ষণ হবে, আমাদের 1 ঘন্টা ক্লাস হওয়ার কথা, তারপরেও আমি তোমাদেরকে আরও এক্সট্রা সময় দিচ্ছি, যেন যেহেতু বলছো অনেকের এক্সাম আছে এই উইকে, আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট এক্সামে খারাপ রেজাল্ট করুক। আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট যারাই আমার ক্লাসে থাকবে তারা যেন তাদের বেস্ট পারফরমেন্সটা এক্সাম হলে দিয়ে আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা অক্টাল হতে পারে, এটা ডেসিমাল হতে পারে, এটা হেক্সাডেসিমাল হতে পারে, কারণ এখানে যে ডিজিটগুলো আছে প্রতিটা ডিজিট, অক্টালের যে বেস 8 8 থেকে ছোট আছে, ডেসিমালের 10 10 থেকে ছোট আছে, হেক্সাডেসিমালের 16 বা F বা 15 যেটা বলি না কেন তার থেকে ছোট আছে। সো এটার অ্যান্সার হলো 3টাই, যে 3টা সংখ্যা পদ্ধতি হতে পারে।
এখন 16তে দেখো এখানে বলছে এই যে 2 অঙ্কটির স্থানীয় মান কত, এই যে 2, যে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে যে অক্টালের মাধ্যমে যে সিস্টেমটা শিখলাম একই সিস্টেম এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এরপরে দেখো বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা আমরা হলো ম্যাথের দিকে যাব, আমরা বেসিক বিষয়গুলো করব না, কারণ বেসিকটা তোমরা পারবা। আচ্ছা আমরা একটু কমপ্লেক্স একটা ম্যাথ দেখি। দেখো এই যে আমি যেগুলো এখানে তোমাদের এমসিকিউতে ইনক্লুড করছি সবগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের, ঠিক আছে, অর্থাৎ একই প্যাটার্নে অনেকগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত, আমরা জানি এটা 10, এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, হেক্সাডেসিমালের কয়টি চিহ্ন থাকে, তো বেস যে কয়টি থাকে চিহ্ন সেই কয়টি থাকে, 16টি। কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে, বাইনারি। 7b কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে, এই দেখো 30 নম্বরে যেটা আসছে যে 7b কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে, এটাকে তোমরা কি করবে, ওই যে তোমাদেরকে যেটা বলেছিলাম আমি, এটাই হচ্ছে কোডিং করবা, তাহলে তোমাদের শর্ট টাইম হয়ে যাবে। দেখো তোমরা ঘড়ি ধরো এটা কতক্ষণ সময় লাগে, দেখো এর সাথে আমরা কি জানি 1 2 4, 4 এর 2 আর 1 7, এটা হলো তোমার হচ্ছে 7 এর বাইনারি মান 1 2 4 4 3 7, ঠিক আছে। বি মানে কত আমরা জানি, এ তে হচ্ছে 10, বি তে হচ্ছে 11, 11 যদি হয় তাহলে 8, ঠিক আছে, 8 বি মানে হচ্ছে 11, তাহলে এখানে 8 আর 2 10 আর 1 11, এটা হলো তোমার 11 এর বাইনারি মান, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা অ্যানসার করি তাহলে হচ্ছে 0 1 1 1 0 0 1, এটা হলো আমার ক্যালকুলেশন, ঠিক আছে, এটা হলো আমার বাইনারি। তাহলে এখানে মানতে দেখো কোনটার সাথে মিলছে, এখানে ডিজিট হচ্ছে 8টা, ঠিক আছে, কিন্তু এখানে ডিজিট 7টা দেওয়া আছে, যার কারণে এই শূন্যটা আসছে না, শূন্যের মান আমরা দেওয়া লাগে না। 1 1 201, তাহলে এখানে দেখো 1 1 201, এটা কিভাবে করবা, এটা মূলত তোমরা এইভাবে করবা, এই যে আমরা যে প্যাটার্নটা জানি এই প্যাটার্নে করবা। তাহলে 7 এর মান কত, 4 আর 2 6 আর 1 7, তাহলে এটা হলো 1 1 তাই না। এবং বি মানে আমরা কি বলছি, এতে হচ্ছে 10, বিতে হচ্ছে 11, 11 যদি হয় তাহলে 8, এই যে সরি তাহলে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 2, 8 আর 2 10 আর 1 11, সরি এখানে আমি একটা কম লিখছি, ঠিক আছে। এবার দেখো উত্তরটা মিলে গেছে 1 1 1 0 1 1, 1 1 1 0 1 1, ঠিক আছে। এটা যখন তোমাদের আয়ত্তে থাকবে তখন তোমরা এভাবে শর্ট টেকনিকে করে ফেলবা, খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তোমার এই ধরনের এক্সাম আসতে পারে, তখন তোমরা এই যে কোডিং সিস্টেমটা অ্যাপ্লাই করবা, তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। দেখো এটা করতে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে না, এই যে আমি তোমাদের যে ম্যাথগুলো করছি কোনোটাই কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করি না, তোমরা যখন এটা প্র্যাকটিস করবা তখন এটাও তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো এই যে 12 10 এর সমকক্ষ বাইনারি মান কোনটি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা দুই ধরনের কাজ করতে পারো, একটা হলো রিভার্স টেকনিক আর একটা হলো সরাসরি টেকনিক। সরাসরি টেকনিকটা কি, 12 কে 2 দিয়ে ভাগ করে করে এটার বাইনারি মান নির্ণয় করা। একটা রিভার্স টেকনিক কি, তোমার এখানে মান বসানো, মান বসিয়ে দেখা যে মানের অ্যান্সারটা কি হতে পারে। তাহলে আমরা মানে কি জানি 8 আর 4 12 হয়, তাই না, 8 4 12, তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে 2। কিভাবে আমি দেখলাম, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হলো 4, এটা হলো 8, তাহলে 8 আর 4 12 আর বাকি দুটো 0, অর্থাৎ এটা হলো অ্যান্সার। আর তুমি যদি ম্যানুয়ালি করো এভাবে করতে পারো, 12 কে 2 দিয়ে ভাগ দাও, দিলে পাবা হচ্ছে এখানে 6, তাহলে 0, তারপরে আবার 2 দিয়ে ভাগ করো 3 0, তারপরে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 1 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 0 1, তাহলে এখানে আমরা মান পাচ্ছি 1 1 0 0, ঠিক আছে। তো দেখলে শর্ট টেকনিক এভাবে ফলো করতে পারো যে 12 তাহলে 8 আর 4 12 0 0, ইজি, ঠিক আছে, সহজে করে ফেলতে পারবো। স্যার কালকে আবার কয়টাই ক্লাস করাবেন? আগামীকাল তোমাদের আইসিটি ক্লাস নাই, পরশু দিন আইসিটি ক্লাস আছে, ঠিক আছে। আগামীকাল মেবি তোমাদের বাংলা ক্লাসটা আছে। আচ্ছা এবার দেখো 32 তে যেটা বলছে 4610 সংখ্যাটি 5 ভিত্তিক মান কত। তাহলে তোমরা যারা আমাদের সংখ্যা পদ্ধতির পরিবর্তন যোগ বিয়োগটা দেখেছো, ওখানে আমরা আলোচনা করেছিলাম যে বেস কিভাবে করতে হয়। তোমাকে এখানে 5 ভিত্তিক বলুক, 6 ভিত্তিক বলুক, 7 ভিত্তিক বলুক, যত ভিত্তিকই বলবে
জাস্ট এই বেসটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করবা, করলে রূপান্তর হয়ে যাবে। আমরা কি জানি 5 দিয়ে কি কোনো বেস আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে? 5 নামে তো কোনো ভিত্তি নাই, কিন্তু এক্সামে দিয়ে দিচ্ছে, তখন তুমি কি করবা? টেনশনের কোনো কারণ নাই, যেই সংখ্যায় থাক বেস দিয়ে ভাগ। তাহলে বেস হচ্ছে 5 ভিত্তিক করতে হয়েছে, তাহলে আমরা 46কে 5 দিয়ে ভাগ করবো, জানি 5 9 45 হয়। আহা, এটা যদি 45 হয় তাহলে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 1, এখানে আমরা 1 দিলাম, তাহলে 5, এটা 1 4 5 0 1, তাহলে আমাদের হচ্ছে 1 4 1। দেখো 1 4 1 হচ্ছে আমাদের ঘ নম্বরে আছে, তাহলে এটা হলো অ্যানসার। ঠিক আছে, এইভাবে সলভ করতে হবে। এই যে তোমাদেরকে আমি সিকিউ করার সময় যেটা বলছিলাম, যে তোমাদেরকে এমন যে কোনো একটা মান দিয়ে বলবে এটা সমকক্ষ মানগুলো নির্ণয় করো। এই ধরনের ম্যাথ যখন করবো তখন তোমাকে কোডিং এর সহযোগিতা নিতে হবে। ঠিক আছে, তুমি দেখা যাচ্ছে বাইনারি করার সময় 2 দিয়ে গুণ করলে, কিন্তু বাকিগুলো করার সময় তোমার লেন্থি অনেক সময় লাগবে। তুমি যদি ম্যানুয়াল পদ্ধতিতে করতে চাও তখন তোমাকে কি করতে হবে? কোডিং সিস্টেমে আসতে হবে। কোডিং সিস্টেমটা কি? দেখো এখানে মানটা কি দিয়ে আছে, 1 0 1 1 0 1 0 1 1 0। তাহলে এটাকে যদি আমরা অক্টাল করতে চাই তাহলে অক্টালে বিট কত আমরা কি জানি? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 3 বিট। তাহলে 3 বিট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা তোমরা অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, আমাদের অ্যান্সারগুলো রাইট আছে। আচ্ছা এটার অ্যান্সার কেউ গেস করতে পারবা? 33 অ্যান্সার কি কি হতে পারে? আচ্ছা তাহলে এটা দেখো, এটা আমরা কি বলছি যে 8 বিট যখন করবা তখন কি করবা? 3টা করে ডিজিট ভাগ করে নিবা। ঠিক আছে, 3টা, তাহলে 3টা করে। এই বাইনারিটার হলো ডেসিমাল মান কত? তাহলে 0 0, তাহলে এইখানটায় 1, এটা 2, এটা হলো 4, তাহলে 4 আর 2 6, তাই না? এবার দেখো 1 0 1, তাহলে এটা হলো 1, এটা 2, এটা 4, তাহলে 4 আর 1 5। দেখো এটা তোমার ব্রেনের মধ্যে রাখতে হবে, এটা আমি তোমাদের জন্য বুঝতে পারবো এই জন্য উপর লিখে দিয়েছি। তাহলে এটা হলো অক্টাল মান। তাহলে দেখো এখানে যে অক্টাল মানটা দিয়েছে এটা কি মিলেছে? মিলেছে, সো 1 নম্বর অ্যাকুরেট। 2 নম্বর বলে শেষ হলো, সেটা আমরা পরে করবো, আমরা কোডিং আছি এখন। এনে হচ্ছে 2f16। তো দেখো আমরা এখন এটা ক্যালকুলেশন করে দেখি এটা 2f16 আদৌ হয় কিনা। তাহলে 1 0 1 1 0। এখন আমরা 4টা করে ডিজিট নিব, কারণ এটা হলো অক্টাল, 2 টু দি পাওয়ার 4, তাই না? 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ অক্টাল। তাহলে 4টা নিলে হয় এই যে এই 4টা, এবং এখানে আর ডিজিট নাই, এটা নিয়ে আমরা ওটা নিয়ে ভাববো না, আমরা যেটা আছে সেটা ক্যালকুলেশন করব। তাহলে 4টা হলে দেখো এটা কি হচ্ছে, এটা 1 2 4 8, তাহলে 8 আর 4 12 আর 2 কত হয়? 14, তাই না? তাহলে আমরা 14 দিব। এখন দেখো 14 এর হেক্সাডেসিমাল মান কত? 14 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 14 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে তোমার ডি, তাই না? ডি যদি হয় তাহলে আমাদের এখানে ডি দিতে হবে। এখন দেখো আর এইটার মান কত? 1 0, তাহলে 1 2, তাহলে এই যে 1 তো 0 হয় কিন্তু এখানে মান নাই, তাহলে 2, তাহলে এটা হলো 2d16। তাহলে এটার উত্তর কি মিলেছে? 2f16 উত্তরটা মেলে নাই। তাহলে আরেকটা আমাদের কি থাকলো? 4610। এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করে দেখি আমাদের 4610 আসে কি না, তাই না? তাহলে আমাদের সংখ্যা কোনটা আছে? 1 0 1 1 0। তাহলে এটাকে যদি আমরা বাইনারি থেকে ডেসিমালে আসতে চাই তাহলে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 0 1 1, 3টা 1 আর লাস্টে হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে 0 দিয়ে শুরু হবে, এক এক করে বাড়বে, 2 3 4 5। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 5 কত হয়? 2 টু দি পাওয়ার 3 হলো 8, 4 হলো 16, তাহলে 5 হলো 32। 2 কে 5 বার গুণ করলে কত হয় বলো তো একজন? এটা হলো থার্ড চ্যাপ্টার নাম্বারিং সিস্টেম, ঠিক আছে? টু দি পাওয়ার 5 হচ্ছে 32। দেখো শূন্যর সাথে আমরা যাই গুণ করবো না কেন শূন্য আসবে,
তাহলে 1 আর 2^3, তাহলে 2^3 হলো 8, এখানে 2^4, তাহলে 4, 1 ইন্টু 2^1, তার মানে হলো 2, আর 0 সাথে যা যোগ করা হবে 0। তাহলে এখন দেখো 32 আর 8 40, 40 আর 44 আর 2 46। তাহলে আমাদের এখানে সঠিক কোনটা? 1 আর 2। আর এটা হচ্ছে তোমার ডিজিটে একটু সমস্যা হয়েছে, 3টাই 3 হয়ে গেছে। এটার অ্যান্সার হচ্ছে 1 আর 2, অর্থাৎ ক নাম্বার। আচ্ছা, যারা গেস করতে পারছো তাদের জন্য কংগ্রাচুলেশন, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই ধরনের একটা ম্যাথ থাকবেই, থার্ড চ্যাপ্টার থেকে এই ধরনের একটা এমসিকিউ থাকবেই। যে কোনো একটা সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা দিয়ে দিতে পারে, এটা জায়গায় তোমার 2f-টাও থাকতে পারে, 46টাও থাকতে পারে, যে কোনো একটা দিয়ে দিবে, দিয়ে বলবে এর সমকক্ষ মান কোনটি। ওকে, সো এই ধরনের ম্যাথগুলো করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো প্যাটার্নটা কিভাবে আসে, এই যে এইভাবে একটা প্যাটার্ন চলে আসে, যে তুমি যদি এই প্যাটার্নের অঙ্কটা তোমার আয়ত্তে থাকে, এখন তোমার টেস্ট পেপারে 100টা ম্যাথ দিয়ে আছে এই কোয়ালিটির, তুমি একটা করে যদি নিজেকে পারদর্শী করে রাখতে পারো, বাকিগুলো তুমি ইজিলি করে ফেলতে পারো। তোমার 100টা ম্যাথ একটা একটা করে ধরে করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ক্যালকুলেটর করে 33 2f আসতেছে, 2f 16, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা ঠিক আছে। আমি এখানে তোমার কাউন্টে হচ্ছে 4 to 1, ওটা হচ্ছে আমি 14 ধরে কাউন্ট করছিলাম, তাই না? এই জন্য ওটা মিস্টেক আছে, ওটা 15। ওকে, আকার চন্দ্র 32 2f, থ্যাংক ইউ। তুমি এটা ধরতে পারছো মানে তুমি প্র্যাকটিস করেছো। সো ভুল ধরতে পারা হলো একটা আর্ট। থ্যাংক ইউ আকার চন্দ্র। এটা 2f16, এটা ভুল গেছিল, ওই যে আমি তোমাকে যেটা বলছিলাম যে এফটাকে এফ হচ্ছে 15, আমি ওটা 14 ধরছিলাম, যার কারণে ওইটা হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা 34টা দেখো, এরপরে যেটা বলছে 32তে বলছে যে একটা বাইনারি মান আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বাইনারি মান দিয়ে বলা হয়েছে সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি। তাহলে এটা তোমরা কিভাবে করবা? এটা করবা হলো এই যে তোমাদেরকে যে কোডিং সিস্টেমটা দেখিয়েছি, কোডিং সিস্টেমে করে জাস্ট পয়েন্টে ঠিক যেই সোজা আছে সেই সোজা বসিয়ে দিবা, সেই হেক্সাডেসিমাল মানেও একই জায়গায় পয়েন্টটা বসে যাবে। এটা তোমরা সলভ করো দেখি। 34 এটা সলভ করে আমরা আজ ক্লাসের ইতি টানবো। থার্টি ফোরটা সলভ করো। দেখো এটা হচ্ছে আমাদের 111011.111 তাই না? তাহলে আমরা কি বলছিলাম যে হেক্সাডেসিমাল হলো 4 ডিজিট করে। এখন দেখো এখানে যে 4 ডিজিট নিবা, আমরা এর আগে কিন্তু শুধু রেডিক্স পয়েন্টের বাম পাশে করেছি, তাই না? ডান পাশে করি নাই। রেডিক্স পয়েন্টের নিয়ম হচ্ছে, আমি যখন রেডিক্স পয়েন্ট, এই যে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, বা যেটাকে আমরা দশমিক বলে থাকি, যে বাম পাশে যে মানগুলো থাকবে সেটা হলো বাম পাশের দিকে যাবে ধীরে ধীরে, অর্থাৎ 4টা করে একটা, 4টা করে একটা। রেডিক্স পয়েন্টের ডান পাশে যেগুলো থাকবে এগুলা এখান থেকে 4টা করে যাবে, 4টা করে একটা, 4টা করে একটা, ঠিক আছে? তাহলে এটা মান কত দেখো, 1 2 4 8, তাহলে 8 আর 2 10 আর 1 11, তাহলে 11-র আমরা মান কত জানি? 11-র মান হচ্ছে বি, তাহলে এখানে শুধু 1 আছে, তাহলে 1b, পয়েন্টে ঠিক যেই সোজা আসছে সেই সোজা বসে গেল। এবার এখানে দেখো এখানে একটা ডিজিট কিন্তু কম হয়েছে, 2টা ডিজিট কম হয়েছে, সেখানে 2টা শূন্য ধরে নিতে হবে যখন তুমি ক্যালকুলেশন করবে। এখানে দেখো 1101, তাহলে 1 2 4 8, তাহলে 8 4 12 আর 1 13, তাহলে 13 এর মান কত? তেরো এর হেক্সাডেসিমাল মান কত বলো? 30, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 2 4 8, 8 4 12 আর 13, 13 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে আমাদের, আর এতে হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, তাই না? আর এখানে দেখো 1 2 4 8, তাহলে 8 আর 4 12, 12 হচ্ছে তোমার সি, 1b পয়েন্ট ডিসি, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো খ নাম্বার 34 এর। ঠিক আছে, এটা হলো টেকনিক। ক্যালকুলেটর বাদে তোমরা করে ফেলতে পারবা, যত বেশি করবা তত বেশি তোমরা ফ্লুয়েন্ট হয়ে যাবে প্র্যাকটিসের মাধ্যমে। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত, এবং নেক্সট ক্লাসে আমরা বাকি কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। এবং যারা এখনো তোমাদের মধ্যে যারা এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হও নাই,
তোমরা দ্রুত সময়ের ভিতরে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের 1 জুলাই থেকে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে, যেখানে আমরা প্রতিটা বিষয় প্র্যাকটিক্যালি আলোচনা করব। আমাদের ইবিআই অর্থাৎ ইংলিশ, বাংলা, আইসিটি তিনটাই মাস্টার কোর্স হবে। প্রতিটা বিষয় নিখুঁতভাবে তোমাদেরকে শেখানো হবে, যেন তোমরা এক্সাম হলে খুব ভালো একটা স্কোর করে আসতে পারো। তোমাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে তোমরা 30 জনের ভেতরে জয়েন হয়ে যাবা। তোমরা এই যে অফারটা চলছে, অফারটা তোমরা লুফে নাও, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে, আইসিটির নতুন ক্লাসে দেখা হবে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।